হ্যালো, আজকে আমরা স্থির তড়িতে লেকচার নাম্বার 3 শুরু করব। গতদিন অবধি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় শিখছি আর কি, সূত্রটা শিখছি। তো আজকে আমরা সূত্রে কিছু ইমপ্লিমেন্টেশন দেখব আর একটা নতুন জিনিস শিখব, সেটা হলো তড়িৎ বলরেখা। ঠিক আছে, তড়িৎ বলরেখা আমরা অনেক ভালো করে শিখব। বইতে জাস্ট দুটো চিত্র দেওয়া আছে, তো আমরা একবারে বৈশিষ্ট্য সহ কীভাবে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ বলরেখা আঁকে সেইটা শিখব। হ্যাঁ, এটা তোমাকে তড়িৎ ক্ষেত্রের ধারণাটা বুঝতে আরও হেল্প করবে। তো চলো শুরু করি। দেখো, আমরা প্রথমে শিখতে চাচ্ছি নিট তড়িৎ ক্ষেত্র নির্ণয়। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র বলতে আসলে বোঝানো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো আমি গত দিন বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি। বলে না থাকলেও আজকে বলতেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি। এর একক আমরা দেখছিলাম নিউটন পার কুলম্ব, তাই না, অর জুল পার মিটার। জুল বলতেছি, সরি, ভোল্ট পার মিটার, অ্যাকচুয়ালি ভোল্ট পার মিটার আর হলো নিউটন পার কুলম। আচ্ছা, ভালো কথা। তাহলে একই সরলরেখায় তো যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে যোগ বিয়োগ কোন নিয়মে হয়? যোগ বিয়োগ ভেক্টর নিয়মে হয়। ঠিক আছে, যোগ বিয়োগ ভেক্টর নিয়মে হবে, এটা সোজা কথা, আমরা বুঝতেই পারতেছি। ভালো কথা, যোগ বিয়োগ ভেক্টর নিয়মে হলো। এখন যোগ বিয়োগ যদি ভেক্টর নিয়মে হয়, তাহলে আমরা ভেক্টর নিয়মে যোগ বিয়োগের দুইটা কেস জানি একই সরলরেখায় হলে। যদি একই দিকে হয়, মনে করো একই দিকে একটা E1 একটা E2, একটা E1 একটা E2, তাহলে ই নেট হবে E1 একটা ভেক্টর প্লাস E2 ভেক্টর। যদি অপোজিট দিকে হয়, একটা E1 আর একটা E2, তাহলে ই নেট হবে, যদি শুধু মানটা বের করতে চাই, এখানে দেখো একটা চিহ্ন দিচ্ছি, এই চিহ্ন দিয়ে বোঝায় আসলে আমরা শুধু ভেক্টরের মানটা বের করতেছি। ঠিক আছে, তো ভেক্টরের মানটা বের করলে হবে E1 মাইনাস E2, এইটা। ঠিক আছে, এইখানে এটা পরম মান বোঝায় না, এটা বোঝায় যে ভেক্টরের মানটা কত। ঠিক আছে, যদি একই সরলরেখায় থাকে তাহলে এইভাবে ভেক্টরের যোগ বিয়োগ করতে হয়, এটা আমরা আগেও শিখছি। তো একই সরলরেখায় অবস্থিত দুইটা চার্জের জন্য কিভাবে আমরা, দুইটা বিপরীতধর্মী চার্জের জন্য কিভাবে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের নিটটা বের করতে পারি সেটা দেখব। আচ্ছা, ধরো এইটা একটা চার্জ, এইটা একটা চার্জ, এটা একই সরলরেখায় আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এইটা প্লাস কিউ কুলম্ব চার্জ, এইটা মাইনাস কিউ কুলম্ব চার্জ। ঠিক আছে, সমান দিলাম, সমান না দিলেও হয় +2 সামথিং। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা Q1 দেই, এটা Q2 দেই। আচ্ছা, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা কি জানি? একটা 1 কুলম্ব চার্জ যদি এদের মাঝখানে রাখি, সেইটা যে বল অনুভব করবে সেটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাই না? তো Q1 এর জন্য যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করি, সেটাকে আমরা ডিনোট করছি ধরো E1 দিয়ে। তো আমরা কি বলতে পারবো? 1/4πε0 Q1/r²। সরি, স্কোয়ারটা নিচে লিখে ফেললাম, Q1/r²। এখন এটার দিক কোন দিকে হবে? দেখো, ভাবো যে এইখানে তুমি একটা +1 কুলম্ব চার্জ রাখলা, এটা প্লাস চার্জ, তাহলে প্লাস চার্জকে দূরে সরাই দিবে। তাহলে এই যে চার্জ, এইটার দিক মানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যর যে দিকটা, +1 কুলম্ব চার্জ যেদিকে যাবে সেই দিকই, আর সেই দিকটা কি Q1 থেকে Q2 এর দিকে। তাহলে দিক হলো Q1 থেকে Q2 এর দিকে। বের করলাম Q2 এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র, আমি ভুল করে ফল লিখতে লাগছিলাম, ক্ষেত্র প্রাবল্য হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2। এটা কি হবে? 1/4πε0। কিউ এর মান কিন্তু মাইনাস, কিন্তু আমরা এই সূত্র লেখার সময় মাইনাস ইউজ করব না, আমরা ওই মাইনাসের কাজটা দিক দিয়ে করব।
আর কি দিচ্ছে? আচ্ছা, আর এর কথাই তো বলি নাই, ঠিক আছে, আর এর কথাই তো বলি নাই, সরি সরি সরি, এইটুক মনে করো আর, এইটুককে আর ধরছিলাম, মানে Q1 থেকে দূরত্ব আর, তাহলে Q2 থেকে দূরত্ব কত হবে? D মাইনাস আর। তাহলে এইখানে কি দিতে হবে আমাকে? D মাইনাস আর অ্যাকচুয়ালি দিতে হবে, বুঝতে পারছি? তাহলে ওটা ঠিক করে ফেলি, D মাইনাস আর স্কোয়ার। এইটার দিক কোন দিকে? তোরা এই যে +1 কুলম্ব চার্জটা রাখছি, এটা মাইনাস, ও কি টানবে এদিকে, তাহলে এইটার দিকও Q1 ও Q1 থেকে Q2 এর দিকে। তাহলে দুইটার দিক সেম, তাহলে নিট প্রাবল্য, সেটাকে আমরা বললাম ধরো ই নেট সমান হবে কি, দুইটা যোগ হয়ে যাবে সিম্পলভাবে, E1 প্লাস E2। তাহলে কি হবে? 1/4πε0। দেখো 1/4πε0 কিন্তু দুইটাতেই আছে, তাহলে আমরা একটা কমন নিয়ে নিতে পারি, Q1/r স্কোয়ার প্লাস Q2/d মাইনাস আর স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সমস্যা নেই, তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যে কোনোটা ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে নেট প্রাবল্য একই সরলরেখা অবস্থা দুইটি বিপরীতধর্মী চার্জের জন্য নেট প্রাবল্য এমন হয়, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে যে আগের যে কেসটা আমরা দেখলাম যে একই সরলরেখায় দুইটা বিপরীতধর্মী চার্জের জন্য লব্ধি প্রাবল্য কেমনে বের করে, তো নেক্সট কোয়েশ্চেন এমন না, নেক্সট কোয়েশ্চেনটা করছে কোথায় নিট প্রাবল্য শূন্য হবে। মানে মনে করো দুইটা সরলরেখা, একই সরলরেখায় দুইটা চার্জকে তোমরা রাখছো, তো সরলরেখা তো এদিকেও এক্সটেন্ড হইতে পারে, সরলরেখা তো অসীম অবধি যায়, তাই না? হইতেই পারে। তো সরলরেখায় কোথায় নিট প্রাবল্য শূন্য হবে এটা বলছে আমাকে। আচ্ছা বুঝো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো কি হয় আসলে, ধরো যখন তুমি চার্জটাকে এইখানে রাখতেছো, এইটা হলো একটা পজিশন, আমি তোমাকে লেজার দিয়ে দেখাই, এই যে এইখানে হলো একটা পজিশন, এই পজিশনে যখন তুমি রাখবা, আচ্ছা আমি আগে একটু মার্ক করে দিই, এইটা তোমার পজিটিভ চার্জ, পজিটিভ Q1 কুলম্ব চার্জ, এটা পজিটিভ সরি নেগেটিভ Q1 কুলম্ব চার্জ, Q2 কুলম্ব চার্জ, সরি মাই ব্যাড। আচ্ছা, যখন এইখানে রাখবা, এই নেগেটিভ চার্জটা ওকে টানবে, এই পজিটিভ চার্জটা ওকে ধাক্কা দিবে, তাহলে দেখো দুইটা কিন্তু একই দিকে আসতেছে। প্রাবল্য কখন শূন্য হইতে পারে সরল রেখায়? দেখো তো, যদি মনে করো একটা এদিকে যাইতেছে আর একটা এদিক অপোজিট দিকে যাইতেছে, একটার মান ই আর একটার মান ই, তো তখন নিট প্রাবল্য কি হবে? ই নেট সমান সমান ই মাইনাস ই সমান সমান 0। তার মানে চার্জটাকে আমার এমন একটা জায়গায় রাখতে হবে যেইখান থেকে তার অপোজিট দিকে দুইটা ই কাজ করে, মানে চার্জের উপর ইটা দুই দিকে দুইজনের জন্য কাজ করে, কিন্তু এই মাঝখানে রাখলে হচ্ছে কি Q1 এর জন্য যেদিকে কাজ করতেছে, Q2 এর জন্য সেদিকে কাজ করতেছে, তার মানে কি মাঝখানে কোথাও প্রাবল্য শূন্য হইতে পারবে না, মানে দুইটা বিপরীতধর্মী চার্জের মাঝখানে কোথাও প্রাবল্য শূন্য হবে না। কথাটা বুঝছি? বুঝলে লিখে রাখি, দুটি বিপরীতধর্মী চার্জের মাঝে কোথাও প্রাবল্য শূন্য হবে না। তাহলে কোথায় রাখতে পারি আমি চার্জটাকে ধরো আমি এইখানে রাখছি এইখানে, তখন দেখো Q1 কিন্তু ওকে, যেহেতু এটা পজিটিভ চার্জ, আমরা কাকে রাখি প্রাবল্য মাপার সময় আমরা একটা পজিটিভ চার্জের সাপেক্ষে মাপি, তাই না? তো যখন এটা Q1 কিন্তু ওকে ধাক্কা দিবে, তাহলে Q1 এর দিক এই দিকে, ঠিক আছে? এই আর Q2 কিন্তু ওকে টানবে, তাহলে Q2 এর দিক এই দিকে, তাহলে এই দিকে প্রাবল্য শূন্য হইতে পারে, তাই না? আবার এইখানে রাখলেও সেম কাহিনী হবে, Q2 ওকে টানবে, Q1 ওকে ধাক্কা দেবে, তাহলে দুটো অপোজিটে, তাহলে বাইরে কোথাও রাখতে হবে। এখন বাইরে এই পাশে রাখবো নাকি বাইরে ওই পাশে রাখবো, সেইটা ডিপেন্ড করবে আসলে চার্জের মানের উপর। যদি Q1 গ্রেটার দেন Q2 হয়, আমরা এটা ধরে নিতেছি Q1 গ্রেটার দেন Q2, তাহলে কি হবে দেখো, আমি একটু একটু করে বুঝাই। তুমি ধরো এইখানে রাখলা, Q1 এর মান বড়, Q1 এর ডিস্টেন্সও কম, ঠিক আছে? তাহলে ই এর যে মানটা হবে
সেইটা একটু বড় হবে, তাই না? কথাটা কি বুঝতে পারতেছি? তুমি এইখানে রাখলা, Q1 এর মানটা বড় দেখতে পাচ্ছ, আর যে আর ডিস্টেন্সটা আমরা নেই, আমরা কিন্তু এই যে দেখো এই ক্ষেত্রে কিসের ডিস্টেন্স নিয়েছিলাম, বস্তু থেকে ওই যে দূরত্বে প্রাবল্য মাপতেছি সেইটার ডিস্টেন্স নিয়েছিলাম। তো মনে করো আমি এইখানে রেখে এই দূরত্বে প্রাবল্য মাপতে চাইতেছি, যে এখানে শূন্য হয়েছে, আমরা ধরে নিছি এইখানে শূন্য হয়েছে। তা দেখো Q1 এর মান বড়, দূরত্বও কম। তো আমরা সূত্রটা যেটা জানি, Q1/r², দূরত্ব কমলে ই বাড়বে, চার্জ বাড়লে ই বাড়বে। তার মানে এইখানে যে ই এর ভ্যালুটা আছে সেইটা বড়, আর এইটার জন্য দেখো তুমি দূরত্ব হিসাব করলে দূরত্বও বেশি, চার্জও কম, তাহলে এটা ছোট। তাহলে বোঝাই যাচ্ছে E1 বড় হবে, E2 ছোট হবে। তাহলে এইখানে কি প্রাবল্য শূন্য হওয়া সম্ভব? এই পাশে বোঝাই যাচ্ছে এখানে সব ক্ষেত্রে E1 বড় হবে, E2 ছোট হবে, তাহলে এখানে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না। তাহলে আমাকে চার্জ বসাইতে হবে এই সাইডে, বুঝছি? মানে Q2 এর সাইডে, কারণ Q2 কোন সাইড? যেদিকে কম চার্জ আছে। তাহলে Q2 এর নিকটবর্তী ডান পাশে, এখানে ডান পাশ দিছি তাই ডান পাশ লিখলাম, ডান পাশে প্রাবল্য শূন্য হতে পারে, বাম পাশে কিন্তু পারবেই না, অর্থাৎ ছোট চার্জের নিকট প্রাবল্য শূন্য হয়। লিখলাম। এখন দেখো আমরা বের করতে চাচ্ছি কত দূরত্বে অ্যাকচুয়ালি প্রাবল্যটা শূন্য হবে, ঠিক আছে? তাহলে ধরে নিলাম ওইটাকে আর দূরত্বে শূন্য হবে। তাহলে এইটুকু কি? আর। তাহলে এইটুকু কি ছিল? ডি। তাহলে টোটালটুকু কি? ডি প্লাস আর। আচ্ছা, Q1 এর জন্য প্রাবল্য E1 সমান সমান কি? 1/4 পাই এপসাইলন নট Q1/r প্লাস ডি হোল স্কোয়ার। আর প্লাস ডি হোল স্কোয়ার, কারণ Q1 থেকে এতখানি দূরত্বে আছে। দিকটা কোন দিকে? দেখো এখানে একটা প্লাস চার্জ রাখছো, তাহলেও ধাক্কা দিবে। তাহলে Q2 থেকে বাইরের দিকে, তাই না? আচ্ছা, Q2 থেকে বাইরের দিকে। এবার মনে করো Q2 এর জন্য প্রাবল্য বের করবা, সেটাকে তুমি ডিনোট করলে E2 দিয়ে, সেটা সমান কি হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে? এখন তোমাকে বলছে লব্ধি প্রাবল্য শূন্য, তার মানে কি? E2 মাইনাস E1 সমান 0। তাহলে আমরা কি বলতে পারি? E2 সমান সমান E1। তাই না? তো দেখো E2 এর ভ্যালু বসায় দিই 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q2/r² ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1/r²। ঠিক লিখলাম? r² হবে, ঠিক আছে? এখন দেখো এইটার এটা কাটাকাটি চলে যায়, তাহলে কাটাকাটি চলে গেলে কি থাকে? Q2/r² ইজ ইকুয়াল টু Q1/r প্লাস ডি স্কোয়ার। অ্যাকচুয়ালি Q1 এর ভ্যালু ছিল r প্লাস ডি হোল স্কোয়ার। তাহলে এখানে ডি বানিয়ে দিই, এটাকে আর বানিয়ে দিই, r প্লাস ডি হোল স্কোয়ার। তাই এখন কি করতে হবে আমাকে? কোথায় প্রাবল্য শূন্য হবে বের করতে হবে, তার মানে আমাকে ডিটা বের করতে হবে, নাকি? সরি আরটা বের করতে হবে। তাহলে আরটা করে ফেলি, উল্টায় ফেলি। দেখো আমি কি লিখছি এটা খেয়ালই করি নাই, এটা A2 না, এটা A1 কেন লিখছি? Q2 হবে, কিসের কোন কারণে লিখছি জানি না। দাঁড়াও, এটাকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছছি। এটা Q2 হবে। আর এখানে কিন্তু স্কোয়ারগুলো না, এটা কিন্তু ডি। হ্যাঁ, আর স্কোয়ার প্রথমে ভুলে লিখে ফেলছিলাম। E1 এর মান তো আমি ভুল বসাইছিলাম প্রথমে, তাই না? তো এখন ঠিক করে বসাই দিলাম। এখন দেখো আমরা কি পাইছিলাম লাস্ট? আমরা পাইছিলাম Q1/r² ইজ ইকুয়াল টু Q2 প্লাস r প্লাস ডি
হোল স্কোয়ার। আমার মেইন পারপাস কি, আর এর ভ্যালু বের করা। তাহলে আরটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আর প্লাস ডি হোল স্কোয়ার, আর নিচে লিখতেছি আর স্কোয়ার। কিউ ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, কিউ টু বাই কিউ ওয়ান। দেখো এই পুরাটার উপরে কিন্তু এইভাবে স্কোয়ার দেওয়া যায়, আর প্লাস ডি ডিভাইডেড আর পুরাটার উপর স্কোয়ার, কারণ উপরে নিচে উভয় জায়গাতেই স্কোয়ার আছে। তাহলে আরকে আর দিয়ে ভাগ করলে 1, ডিকে আর দিয়ে ভাগ করলে ডি বাই আর, স্কোয়ার সমান কিউ টু বাই কিউ ওয়ান, তাই না? দেখো এখন স্কোয়ারটা উঠাইয়া দিই, তাহলে আমার দেখো আর কিন্তু একা একা আইসা পড়ছে অনেকটা। তাহলে স্কোয়ার উঠাইয়া দিলে রুট নিয়ে নিব একটা। এখন কিউ ওয়ান কিউ টু এর ভ্যালু তো আমরা জানি না, তো যখন আমরা কোনো অজানা ভ্যালু নিয়ে রুট করি তখন আমাকে নর্মালি প্লাস মাইনাস দিতে হয়। আমি এটা আগে তোমাদের শিখাই আসছি। তো যখন আমরা ধরো এরকম কোনো কাহিনী হয়েছে, এক্স স্কোয়ার সমান ওয়াই, তো যখন আমরা দুইটাই কিন্তু চলো, এই ক্ষেত্রে যখন আমরা রুট করি তখন আমাকে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই লিখতে হয়। কিন্তু মনে করো এক্স স্কোয়ার সমান 4 আছে, এই ক্ষেত্রেও যখন তুমি রুট করবা তখন তোমাকে এক্স সমান প্লাস মাইনাস 2 লিখতে হবে। কিন্তু তোমার কাছে মনে করো ডিরেক্ট দিছে √4, তখন তুমি লিখবা 2। ঠিক আছে, মানে সমীকরণ থেকে আনলে প্লাস মাইনাস লিখতে হয়, কিন্তু এইখানে আমরা প্লাসটাই নিয়েই শুধু হিসাব করব, নেগেটিভটা চিন্তা করব না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমার ডি বাই আর বের করে ফেলি, ওয়ানটাকে ওই পাশে নিয়ে গিয়ে, তাহলে কিউ টু বাই কিউ ওয়ান মাইনাস 1 উল্টায় দিলে আর বাই ডি সমান সমান 1 বাই রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান মাইনাস 1। তাহলে আর সমান কি হবে, ডি ইন্টু নিচে থাকবে কিউ টু বাই কিউ ওয়ান মাইনাস 1। এটাকে আমরা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি যে দুইটা বিপরীতধর্মী চার্জের থেকে, চার্জের ক্ষুদ্রতমটি থেকে কত দূরত্বে ইসের মান, তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। আচ্ছা ক্ষুদ্রতমটি কিন্তু আমরা কিন্তু দেখো দূরত্ব নিছিলাম হলো কিউ টু থেকে, কিউ টু কি ছোট না, তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু ছোট থেকে দূরত্ব, ছোট থেকে দূরত্ব। আর দেখো আমরা অনুপাত নিছি কি, ছোট বাই বড়, এইটা দেখো ছোট বাই বড়, ছোট বাই বড়। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে কিউ ওয়ান গ্রেটার দেন, সরি কিউ ওয়ান স্মলার দেন কিউ টু হইলে কি হইতো, তখন তুমি আমাকে বলতা আর সমান ডি বাই রুট ওভার ছোট কোনটা কিউ ওয়ান ডিভাইডেড বড় মাইনাস 1। এই ডিস্টেন্সটা কার থেকে, ছোটটা থেকে, কিউ ওয়ান থেকে, তাই না? এখন যদি তোমাকে বলে কিউ টু থেকে দূরত্ব কত, তুমি সিম্পলি দেখো কি কিউ টু থেকে দূরত্ব কত, ডি যোগ করে দিলেই হবে, তাই না? তো এটা দুইটা কেস হইতে পারে, তো আমরা কিন্তু দুইটা কেসই দেখলাম শর্টকাট হিসেবে। কিন্তু তোমাকে যদি পরীক্ষায় ম্যাথ করতে দেয়, আমি যা যা করছি এই পৃষ্ঠা থেকে তোমাকে সব করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন ডিরাইভ করে মান টান বসায় টসায় সব করতে হবে। ঠিক আছে, আর এটা একটা এক্সটেনশন পার্ট, এটা জাস্ট তোমাকে একটা কনসেপ্ট দিয়ে রাখলাম। এখন মনে করো কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র জানি, তাহলে আমাদের সুবিধাটা কি? এখন আমরা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা পড়ছিলাম হলো এইভাবে, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, একক ধনাত্মক আধানের জন্য অনুভূত বল, তাই না? তো যখন দেখো এইখান থেকে কিন্তু আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ই কিউ। তো দেখো যখন ই এর ভ্যালু 0 তখন কি হবে, এফ এর ভ্যালু 0 হবে। তাহলে কোথায় নিট প্রাবল্য 0 হবে, এই কোয়েশ্চেনটায় যদি তোমাকে ঘুরায় করে কোথায় কোনো আধান রাখলে সেটি কোনো বল অনুভব করবে না, অর্থ এই দুইটার অর্থ একই। ঠিক আছে, মানে এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার হলো যে আর এর দূরত্বটা আমরা বের করছি। ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছি? ঠিক আছে, তার মানে যদি তুমি আর ডিস্টেন্সে কোনো 5 কুলম চার্জ রাখো, এটাও কোনো বল ফিল করবে না, 6 কুলম চার্জ রাখলেও এটা কোনো বল ফিল করবে না। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? ও আর এখানে একটা কথা আমি অ্যাড করে দিছিলাম যে কখন নিট প্রাবল্য 0 হইতে পারে, এটা তো আমি বলছিলাম ই1 এর ডিরেকশন, ই1 আর ই2 ডিরেকশন আমরা তো দুইটার জন্য বের করতেছি। তো ই1 আর ই2 ডিরেকশন পরস্পর বিপরীত হইতে হবে এবং সমান হইতে হবে, ডিরেকশন অপোজিট এবং ভ্যালু ইকুয়াল। ঠিক আছে, এই কথাটা অ্যাড করে দিছিলাম পরে।
তো আমি আর কি ওইটা সম্ভবত রেকর্ড হয় নাই, তাই আমি এখন আবার বলে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা অন্য একটা কেস দেখি যে একই সরলরেখায় অবস্থিত দুইটি সমধর্মী চার্জের জন্য প্রাবল্য কেমন হয়। তো এই একটা চার্জ, এই একটা চার্জ, তো দুইটা সমধর্মী, একটা পজিটিভ, দুইটা আর একটা হইলে আর একটাও পজিটিভ। তো দুইটার একটা কেস নিয়ে করলেই হবে। আমি তোমাকে দুইটার জন্যই দেখাই দিই। বা এই যে ধরো এরকম ছিল, মনে করো দুইটা ক্ষেত্রে আমি দেখাবো, সেটা তো বললাম যে দুইটা ক্ষেত্রেই দেখাচ্ছি। তো মনে করো একটা, এটাও প্লাস Q1 চার্জ, আচ্ছা এইভাবে না লিখি, Q1 প্লাস লিখি, আচ্ছা সরি, এটা প্লাস Q1 চার্জ, এটা প্লাস Q2 চার্জ, দুইটা সমধর্মী চার্জ, কিন্তু এটা মাইনাস Q1 চার্জ, এটা মাইনাস Q2 চার্জ। তো ধরো বলছে দুইটি সমধর্মী চার্জের জন্য নিট প্রাবল্য নির্ণয় করতে বলছে যে কোনো বিন্দুতে। তো ধরো এইখানে কোনো বিন্দুতে বের করতে বলছে প্রাবল্য। কি হবে তাহলে প্রাবল্যটা বলো তো দেখি। এই যে কিউ চার্জ, এইখানে একটা ধনাত্মক প্লাস চার্জকে রাখলে সে এই কিউ চার্জকে কি করবে, আমি একটু প্লাস চার্জটাকে দেখাই। ধরো এইখানে রাখছি, আর এদের জন্য ধরো এইখানে রাখছি। তো এই প্লাস চার্জটাকে আমার Q1 চার্জও ধাক্কা দিবে এই দিকে, আর Q2 চার্জও ধাক্কা দিবে এই দিকে, মানে আমার E1 এর দিক হবে এই দিকে, E2 এর দিক হবে এই দিকে, দুইটা অপোজিট দিকে। তাহলে কি করতে হবে, জাস্ট বিয়োগ করে দিলেই হবে। এইটার জন্য দেখো নেগেটিভ চার্জের জন্য Q1 ওকে টানবে এই দিকে, Q2 ওকে টানবে এই দিকে, দুইটা অপোজিট দিক, জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। দুইটার জন্য সেম কাহিনী। তাহলে এখন আমার E1 এর ভ্যালু কত, ধরলাম এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স হলো D, এইটার মধ্যবর্তী ডিস্টেন্স আর, এইটা হলো তাহলে D মাইনাস R। তো এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স ধরছি আমি D, এইটা হলো R, এইটা হলো D মাইনাস R। তাহলে E1 এর ভ্যালু কত আসে, 1/4 পাই এপসাইলন নট Q1 বাই R স্কোয়ার। E2 এর ভ্যালু কত আসে, 1/4 পাই এপসাইলন নট Q2 বাই D মাইনাস R হোল স্কোয়ার, তাই না? তো যদি আমি ই নেট বের করতে চাই, নেট প্রাবল্য, তাহলে হবে E1 মাইনাস E2 বা E2 মাইনাস E1, যেটা মানে বড় থাকে ওইটা থেকে মাইনাস করবা, আর দিক বলে দিবা। দিক কার দিকে হবে, যে বড় তার দিকে হবে। যেমন ধরো Q1 বড়, তাহলে কি হবে, E1 এর ভ্যালু বেশি হবে, ঠিক আছে? যে বড় তার দিকে, এভাবে আসলে বলা উচিত না, একটু ভুল বলে ফেলছি, সরি, তোমাকে আমি বুঝাই দিই। দিক কার দিকে হবে, মেনলি প্রাবল্যের মান আর দিক দুইটাই চাই, তাই আমি দিকের কথাটা একটু বুঝাই দিই। ধরো Q1 বড়, তাহলে কি E1 বড় হবে, E1 বড় হইলে কি হবে, এই দিকে বেশি থাকবে, তাহলে তখন প্রাবল্য হবে এই দিকে, মানে এই দিকে, ঠিক আছে? আবার যদি Q2 বড় হয় তাহলে প্রাবল্য হবে এই দিকে। মানে পজিটিভ চার্জের জন্য, বড় চার্জের জন্য যেদিকে প্রাবল্য নির্দেশিত হয় সেই দিকে প্রাবল্য 0 হয়, ঠিক আছে? মানে 0 হয় বলতেছি, সেই দিকে লব্ধি প্রাবল্য কাজ করে, ঠিক আছে? আর এইটার জন্য ধরো Q1 এর মান বড়, তাহলে E1 এর মান বড়, তাহলে এই দিকে প্রাবল্য কাজ করবে। মানে বড় চার্জের জন্য প্রাবল্যের দিক যেদিকে, নিট প্রাবল্যের দিকও সেই দিকে হয়। বুঝতে পারছি? এইটা হলো আসল কথা, ঠিক আছে? তাহলে কি লিখব, বড় চার্জের জন্য প্রাবল্যের দিক যেদিকে, নিট প্রাবল্য সেদিকে। এটাকে আমি আরেকবার তোমাকে বুঝাই, তুমি যদি না বুঝে থাকো। ধরো এটা একটা এই বিন্দু থেকে E1 আর E2 দুইটা অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, ঠিক আছে? তো মনে করো তুমি এইভাবে চিন্তা করো, এইখানে 4টা লোক টানতেছে জিনিসটাকে, এইখানে 5টা লোক টানতেছে, ঠিক আছে? এ দ্বারা বোঝাচ্ছে E2 এর ভ্যালু বেশি। তো 5টা লোক টানলে কি, 4টা লোকের টানাটানিরে ক্যান্সেল করে দিতে পারতেছে, কিন্তু একটা লোক তো বেশি টানতেছে, তার মানে এই দিকে বস্তু যাচ্ছে, মানে যার ভ্যালু বড় তার দিকে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? এই হলো আসল কথা, ঠিক আছে? তাহলে চলো এইটার জন্য আমরা দেখব কোন জায়গায় প্রাবল্য শূন্য হয়, ঠিক আছে? তো দেখো
প্রাবল্য শূন্য হওয়ার জন্য আমরা শর্ত কিন্তু একটু আগে বললাম, শর্ত ছিল কি E1 এর ডিরেকশন অপোজিট হইতে হবে এবং ভ্যালু ইকুয়াল হইতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতেই পাইছি যে দুইটা যদি সমধর্মী চার্জ হয় তাহলে মাঝখানেই কি ডিরেকশন অপোজিট হয়, দেখতে পাইছি না? তাহলে ডিরেকশন অপোজিট কোথায় হবে সেটা কিন্তু আমরা অলরেডি জানি, তাই ওইটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়া লাগবে না আগেরটার মতো, বুঝছো? এখন আমরা জাস্ট ব্যাখ্যা দিব কিভাবে সূত্রটা আসে। তো মনে করো এইখানে এই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, মধ্যবর্তী কোনো বিন্দুতেই তো প্রাবল্য শূন্য হবে, তাহলে এই কথাটা লিখে রাখি, সমধর্মী চার্জের জন্য মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, তো এই দুইটা কেসের জন্য দুইটা চিত্র আঁকছি, এটা প্লাস Q1 প্লাস Q2, এটা হলো মাইনাস Q1 মাইনাস Q2। ওকে, এখন দেখো তুমি যখন +1 কুলম্ব চার্জ এঁকে দিবা তখন E1 এর ডিরেকশন হবে এই দিকে আর E2 এর ডিরেকশন হবে এই দিকে। এটার জন্য E1 এর ডিরেকশন হবে এই দিকে, E2 এর ডিরেকশন হবে এই দিকে। তো আমাকে কি বলছে, প্রাবল্য দিকটা হইতে হবে অপোজিট বাট ভ্যালুটা হইতে হবে সমান, তাহলে E1 ইজ ইকুয়াল টু E2। তাহলে E1 এর ভ্যালু আমরা কিন্তু আগের পৃষ্ঠায় বের করছি, মনে করো এটার দূরত্ব ধরছি R, তাহলে টোটাল দূরত্বকে ধরছিলাম D, এটাকে ধরলাম D মাইনাস R, টোটাল দূরত্বকে ধরছিলাম D, তাহলে এই পুরাটা D, এইটা R, এটা D মাইনাস R, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 বাই R স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q2 বাই R D মাইনাস R হোল স্কোয়ার। ওকে, এইটা কিন্তু কাটা চলে যাচ্ছে, কাটা চলে গেলে আমরা লিখতে পারি Q1 বাই R স্কোয়ার ইজ ইকুয়াল টু Q2 স্কোয়ার লিখলাম, সরি, Q2 ডিভাইডেড D মাইনাস R হোল স্কোয়ার। আমরা আগের বারের মতো আর গুলাকে একসাথে নিয়ে যাব, দেখো দুইটার উপরে স্কোয়ার আছে তাহলে একবার স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, ডিভাইডেড ইজ ইকুয়াল টু Q2 বাই Q1। দেখো কি হয়, D বাই R মাইনাস 1 স্কোয়ার সমান Q2 বাই Q1। দেখো এখান থেকে আমরা যদি রুট করে দেই তাহলে D বাই R ইজ ইকুয়াল টু D বাই R মাইনাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার Q2 মাইনাস Q1। আমরা নেগেটিভ ভ্যালুটা নিয়ে কনসার্ন না, তাহলে এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে D বাই R ইজ ইকুয়াল টু রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1, উল্টায় দিই যেহেতু আমার R এর ভ্যালু লাগবে, তাহলে R বাই D ইজ ইকুয়াল টু 1/1 প্লাস রুট ওভার Q2 বাই Q1। তাহলে R এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে ডিটা নিচে ছিল উপরে যায় গুণ হয়ে যাবে, D বাই 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1। এটাকে তুমি একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, কিন্তু পরীক্ষায় আসলে আমি এতক্ষণ যা করছি তোমাকে সব করতে হবে, মানে এইখান থেকে শুরু করে সব করতে হবে। ঠিক আছে, শর্টকাটটা কিভাবে মনে রাখবা, D বাই 1 প্লাস Q2 কি, Q2 হলো যার থেকে আমি দূরত্ব মাপি নাই, আমরা দূরত্ব মাপছি কার থেকে, Q1 থেকে, তাহলে যার থেকে দূরত্ব মাপছি তাকে দেখো আমরা নিচে দিছি, তাহলে আমরা যদি Q1 থেকে দূরত্ব মাপতে Q2 থেকে দূরত্ব মাপতে চাইতাম তাহলে Q1 কে উপরে দিতাম। ঠিক আছে, ওই শর্টকাটটা আমি আর আলাদা করে লিখলাম না, তোমাকে কিন্তু বলে দিলাম। হ্যাঁ, তুমি যদি চাও খাতার ভিতরে লিখে রাখতে পারো, এইটা হলো Q1 থেকে ডিস্টেন্স। ঠিক আছে, মানে Q1 থেকে এত দূরত্বে প্রাবল্য শূন্য হবে। ক্লিয়ার? আচ্ছা, তো চলো এখন আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, সেটা হলো তড়িৎ বলরেখা। আচ্ছা, আমরা তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করা শিখছি, কিন্তু আমরা কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ভিজুয়ালাইজ করতে পারবো যে আসলে হইতেছে এটা কি, তাই না? মানে আমাদের তো ভিজুয়ালাইজও করতে পারার কথা যে আসলে হইতেছেটা কি, যে মানে মনে করো একটা চার্জ আছে এখানে +Q কুলম্ব চার্জ, তো এইটা থেকে কত দূরত্বে যায় কীরকম প্রাবল্য দেখতে পাবো সেটা যদি আমি একটু ভিজুয়ালাইজ করতে পারতাম একটা গ্রাফ বা কোনো একটা শেপ দিয়া বা কোনো ড্রয়িং দিয়া,
তো আমাকে এই কাজে হেল্প করে হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য যে মানে যে চিত্রগুলো আমরা আঁকি, মানে যে চিত্র দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ব্যাখ্যা করি সেটা হলো তড়িৎ বলরেখা। ঠিক আছে, তড়িৎ বলরেখার কনসেপ্টটা প্রথম ইন্ট্রোডিউস করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, তো তিনি কি বলেন তড়িৎ বলরেখার সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়। ধরো কোনো তড়িৎ ক্ষেত্র আছে, সেখানে একটা +1 কুলম্ব চার্জ রাখা হয়েছে, সেটি যে পথে পরিভ্রমণ করবে তাকে তড়িৎ বলরেখা বলা হবে। বুঝাই? জাস্ট এখানে দেখো তো কেস, দুইটা কেসের জন্য, বিভিন্ন কেসের জন্য আমি তড়িৎ বলরেখা এঁকে দেখাবো, অনেকগুলো কেস আছে। তো আমি আগে বুঝাইনি বোঝানোর জন্য ধরো আমি এইখানে একটু বুঝাই। মনে করো এইটা কোনো চার্জ, তো চার্জের চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, এটা আমরা জানি, গতদিন পড়ছি। তো তড়িৎ ক্ষেত্রে তুমি একটা +1 কুলম্ব চার্জ রাখলা, তো যদি এটা পজিটিভ চার্জ হয় তাহলে এটা কি বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এটা ধরো এই বরাবর যাবে, তাহলে এইটা একটা তড়িৎ বলরেখা। যদি কোনো নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রে যদি তুমি রাখো তাহলে কি হবে, আকর্ষণ করবে, তো আকর্ষণ করবে মানে এই বরাবর আসবে, এটা একটা তড়িৎ বলরেখা। বুঝতে পারছি তড়িৎ বলরেখা কি জিনিস? হ্যাঁ, তাহলে তড়িৎ বলরেখা যদি বুঝে থাকি, আমরা বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ বলরেখা আঁকা শিখবো। মুছে দিই, হ্যাঁ মুছি। দেখো প্রথমে বলছে ধনাত্মক বিন্দু আধানের জন্য তড়িৎ বলরেখা কেমন হবে, এটা আমরা শিখব। তো তড়িৎ বলরেখা শেখার আগে আমরা একটা কথা জেনে রাখি, সেইটা হলো চার্জ সমানুপাতিক তড়িৎ বলরেখা। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায়, মনে করো 1 কুলম্ব চার্জের জন্য আমি তড়িৎ বলরেখা আঁকছি একটা, তাহলে 2 কুলম্বের জন্য আঁকবো 2টা, 3 কুলম্বের জন্য আঁকবো 3টা, 4 কুলম্বের জন্য আঁকবো 4টা। ঠিক আছে, তো চার্জ সমানুপাতিক তড়িৎ বলরেখা বলতে বোঝায় এইটা। যদি তাহলে 1 কুলম্বের জন্য 2টা আঁকতাম, 2 কুলম্বের জন্য আঁকতাম 4টা, তো এরকম। ঠিক আছে, মানে যত বেশি চার্জ তত বেশি বলরেখা হবে, এই কথাটা একটু মনে রাখবো। এগুলো আমরা পরে যাই তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যতে যাইও আবার আলোচনা করব, জাস্ট একটু আঁকার আগে মানে এই জিনিসটা জেনে রাখতে হবে, তাই আমি তোমাকে বলে দিলাম। দেখো ধনাত্মক বিন্দু আধান, তো মনে করো আমি কল্পনা করতে চাই কেমন হবে, তড়িৎ বলরেখার আরও কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে বলে দিই। দেখো মনে করো একটা ধনাত্মক আধান আছে এখানে +q কুলম্ব। ঠিক আছে, +q কুলম্ব, তো +q কুলম্বের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। ধরো আমি একটা কাল্পনিক তড়িৎ ক্ষেত্র চিন্তা করলাম, এই গোলাকার একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করলাম, এরকম হইল না, ধরো পুরাপুরি গোল হয় নাই, তুমি মনে করো গোল হইছে। তো যখন তুমি একটা প্লাস চার্জকে এই কাছাকাছি দিবা, সেটা কি করবে, বিকর্ষিত হয়ে এই দিকে যেতে থাকবে, তাই না? আবার একটা দিলা এদিকে যেতে থাকবে, আবার একটা দিলা এদিকে যেতে থাকবে, আবার একটা দিলা এদিকে যেতে থাকবে। তাহলে কি হবে, তড়িৎ বলরেখাগুলা শুরু হইতে পারে পজিটিভ চার্জ থেকে, শেষ হয় অসীমে, এই একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, শেষ হইতেছে অসীম বলতে কি, তড়িৎ ক্ষেত্রের বাইরে, এটাকে তো সে ধাক্কা দিতে 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 বাইরে বের করে দিবে। ঠিক আছে, এই একটা ঘটনা ঘটতে পারে, মানে তড়িৎ বলরেখা শুরু হইতে পারে অসীমে, শেষ হইতে পারে শুরু হইতে পারে পজিটিভ চার্জে, শেষ হইতে পারে অসীমে, এই একটা ঘটনা ঘটতে পারে। এবার আমরা ধরো -QC এর জন্য দেখি। তুমি একটা বলরেখা তো প্লাস, মনে করো এটা তড়িৎ ক্ষেত্র এরকম একটা কিছু, মনে করো এরকম একটা কিছু, তো তুমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি একটা রাখো তাহলে কি হবে, সে এই দিকে চলে আসবে, আবার একটা রাখলে এই দিকে চলে আসবে, আবার একটা রাখলে এই দিকে চলে আসবে, আবার একটা রাখলে এই দিকে চলে আসবে। তাহলে তড়িৎ বলরেখা কিন্তু ধরো তুমি এইখানে একটা রাখছো, সেইটার আকর্ষণে যদি এইটার ফিল্ডের কাছে রাখো, মানে ইলেকট্রন ফিল্ডের কাছে রাখো, তখন সে আকর্ষণ ফিল করে এটার কাছে এসে পড়বে। মানে তড়িৎ বলরেখা শেষ হইতে পারে নেগেটিভ চার্জে, শুরু হইতে পারে অসীমে। তাহলে তড়িৎ বলরেখা দুই জায়গায় শুরু আর শেষ হইতে পারে, সেটা আমরা জেনে রাখলাম। এর বাইরে কোথাও তড়িৎ বলরেখা শুরু বা শেষ হইতে পারে না। যেমন পজিটিভ চার্জে কোনো সময় তড়িৎ বলরেখা শেষ হইতে পারে না, আবার নেগেটিভ চার্জ থেকে কখনো তড়িৎ বলরেখা শুরু হইতে পারে না। শুরু হইতে পারে শুধুমাত্র পজিটিভ চার্জ থেকে, আর শেষ হইতে পারে শুধুমাত্র পজিটিভ চার্জ থেকে আর হলো অসীমে, আর শেষ হইতে পারে নেগেটিভ চার্জে বা অসীমে। তাহলে শুরু আর শেষটা কোথায় লিখি, এইখানে লিখি, শুরু পজিটিভ চার্জ অর ইনফিনিটি অসীম, শেষ হয় নেগেটিভ চার্জ না হয় ইনফিনিটিতে। ইনফিনিটিভ লিখলাম কেন আবার, দূরও, আচ্ছা যাই হোক। দেখো
তাহলে এটার জন্য ধরো আমি কিউ কুলম্বের জন্য আমি ধরো 6টা রেখা আঁকবো। তাহলে 6টা রেখা কি হবে, একটু সুন্দর করে রাখতে হবে, একটু অন্য কালার নিই, ধরো এই কালার নিলাম। তাহলে কি হবে, উপরের দিকে যাবে, বের হয়ে যাবে আর কি, দিকটা দিতে হবে, বের হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা দিই, সুন্দর হইল না, এটা একটু সুন্দর করে আঁকতে চাই। দেখো আমি এইভাবে দিলাম, মানে একটু সিমেট্রিক করে আঁকবা আর কি। এইভাবে দিলে একটা, এইভাবে দিব একটা, ধরো 6টা দিতে চাই। তাহলে কি হবে, বাইরে বের হবে। তাহলে এই দিক থেকেও কোন দিকে যাবে, এইভাবে বাইরের দিকে যাবে। এই দিক বরাবর আরেকটা দিই, আবার তাহলে এই দিক বরাবর আরেকটা যাবে, তাহলে এদিক বরাবর আরেকটা যাবে। তাহলে একটু ফাঁকা লাগতেছে, এইদিকেও একটা দিয়ে দিই, এদিক বরাবরও আরেকটা যাবে। তাহলে মেইনলি কি বোঝাচ্ছে, যে তো একটা প্লাস কিউ কুলম চার্জের আশপাশে যদি তুমি একটা +1 কুলম চার্জ রাখো, তো সে বাইরের দিকে চলে যাবে। এটাকে 3D হিসেবে কল্পনা করতে পারো। মনে করো একটা চার্জ আছে, তো চার্জ থেকে চারদিকে ছড়ায়া যাবে আর কি, চারদিকে ছড়ায়া যাবে। 3D দেখাইতে পারলে খুবই ভালো হতো, দেখাইতে পারতেছি না, কারণ 2D প্লেনে তো 3D জিনিস দেখানো সম্ভব না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেগেটিভ কিউ কুলম্বের জন্য দেখি। নেগেটিভ কিউ কুলম্বে কী হবে, এসে পড়বে ওইটার উপরে। এই যে একবার পড়লো এসে, 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 এই যে একবার পড়লো, এই যে একবার পড়লো, আবার পড়তেছে, আবার পড়তেছে। ঠিক আছে, এত সুন্দর লাগতেছে না দেখতে, এরকমই হবে। দেখো নেক্সটে বললাম আমি, ধরো তোমাকে আমি +2QC এর জন্য বললাম, মানে আগের বার যেটার আঁকছিলাম ওটা ডাবল। তাহলে আমি তোমাকে কি বলছি, চার্জ সমানুপাতিক তড়িৎ বলরেখা। এটার জন্য আমরা বলরেখা কয়টা আঁকছিলাম, গুইনা দেখো 8টা আছে। তাহলে এটার জন্য কয়টা আঁকতে হবে, 16টা। তাহলে 16টা এঁকে ফেলবো। দেখো কিভাবে আঁকা যায় 16টা, বুঝতে পারছো, এভাবে মিলিয়ে মিলিয়ে আঁকতে হবে। তুমি যদি 8টার জন্য +কিউয়ের জন্য 8টা দাও, 2কিউয়ের জন্য 16টা দিতে হবে। তো এটা বাইরের দিকে যাবে, প্লাসের জন্য তো বাইরের দিকে যায় না, আঁকার সিস্টেম কিন্তু সেম। এই যে আমার হইল 6টা। এখন মাঝখানে যে ফাঁকাগুলো আছে ওইগুলোর ভিতর দিয়ে 16টা বানাবো। এই যে হইলো ধরো 7টা, এই যে হলো 8টা, এই যে হলো 9টা, এই যে হলো 10টা, এই যে হইলো 11টা, এই যে হইলো 12টা, এই যে হইলো 13টা, এই যে হলো 14টা। আরও 2টা দিতে হবে, এইখানে দিব। এই যে ধরো হইলো 15টা। আর কি সিমেট্রিক হইতো, আমারটা সুন্দর হয় নাই, একদম সুন্দর সিমেট্রি হইতো আর কি। 16টা থাকতে হবে, দেখি একটু গুইনা 16টা আছে কিনা, 1 2 3, মানে এই যে এই ডিস্টেন্সটুকু আর এই ডিস্টেন্সটুকু সমান থাকতো, আমারটা সুন্দর হয় নাই আর কি। তুমি আঁকার সময় একটু কষ্ট করে স্কেল দিয়ে আঁকাবা, দেখবা সুন্দর হবে। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা হয়ে গেছে। এই জন্যই তো সুন্দর হয় নাই, মানে লাস্টে যে 2টা দিছো ওই 2টা দেওয়া আসলে দরকার ছিল না। হ্যাঁ, এবার মোটামুটি একটা পর্যায়ে আসছে, তাই না? এখন আমরা যদি -2 কুলম্বের জন্য আঁকতে চাই, তাহলে কি হবে, একই ঘটনা ঘটবে, জাস্ট ভিতরে এসে পড়বে। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, ধরো এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, আবার একটা দিলাম, আবার একটা দিলাম। আমি একে তারপরে আবার ভিডিও চালু করতেছি, তো এইটা দেখায় আসলে ভিডিও লেংথ বাড়ানোর মানে নেই, তো আমি একবারে একে তোমাদের দেখাচ্ছি। কনসেপ্ট তো বুঝছোই না, তো সেই কারণে এইটা স্কিপ করলে হবে, পরে আরও 2-1টা আছে, তো ওইটাতে টাইম লাগবে, তো তাই এখানে আমি জাস্ট তোমাকে একে দেখাচ্ছি, তুমি মিলিয়ে নিবা, তুমি একটু নিজে ট্রাই করো। হ্যাঁ, দেখো এইরকম হবে চিত্র। হ্যাঁ, তো সবগুলা এসে পড়তেছে, এই অ্যারোগুলা এখানে দেওয়ার কারণে আসলে খারাপ লাগতেছে, তুমি চাইলে অ্যারোগুলা মাঝখানেও দিতে পারো, তুমি ওইভাবে আঁকা দেখো, ওইভাবে সুন্দর লাগতে পারে। আর একটা কথা আমি বলতেছিলাম, এগুলো হলো তড়িৎ ক্ষেত্রের আর কি, মানে চিত্রের মাধ্যমে কীভাবে ব্যাখ্যা করা যায়।
তড়িৎ ক্ষেত্র মেনলি কি বলে আমাকে 1 কুলম্ব চার্জ রাখলে পরে কতটুকু বল ফিল করবে, তাই না? তো দেখো হচ্ছে কি, এইখানে আমি লেজার দিয়ে দেখাই। তুমি মনে করো 1 কুলম্ব চার্জ এইখানে রাখছো, ঠিক আছে? দেখো এইখানে কিন্তু তড়িৎ ক্ষেত্রের যে রেখাগুলো আছে সেগুলো একটু বেশি ঘন। তড়িৎ ক্ষেত্রের রেখা যত বেশি ঘন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত বেশি, ঠিক আছে? আবার মনে করো একটু দূরে গেছো, এখানে কিন্তু দেখো যদি তুমি চিন্তা করো একটু কম ঘন, তার মানে প্রাবল্যের মান একটু কম, যেটা আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মেইন ধারণাটা আছে দূরত্বের বর্গের উপর ব্যস্তানুপাতিক, সেইটাকে সাপোর্ট করতেছে। আবার আর একটু দূরে গেছো, ঘনত্ব আর একটু কম, দেখতেছো? মানে বেশি দূরে দূরে আছে, তো সেই জন্য এখানে প্রাবল্যের মান তো আরও কম, তো এইটার জন্য সেম, ঠিক আছে? তো আমরা এইভাবেই আর কি বুঝতে পারি যে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা কিভাবে চিত্রের মাধ্যমে বুঝতে পারি সেটা আমরা একটু দেখলাম। তো আরও কিছু তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ বলরেখা আমরা আঁকা শিখবো। সেটা দেখো দুইটি সমমানের ধনাত্মক চার্জের জন্য, সমমানের ধনাত্মক চার্জ বলছে, তাহলে একটা প্লাস কিউ নিলে আর একটাও প্লাস কিউ নিব। তো এদের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন হবে একটু সাইড ওয়েজ কইরা নেই, নাহলে আঁকতে অসুবিধা হয়ে যাবে। দেখো একটা প্লাস কিউ নিলাম আরেকটাও প্লাস কিউ নিলাম, একটু কাছাকাছি নিলাম। আচ্ছা, তো মনে করি প্লাস কিউ এর জন্য বলরেখা আসে কয়টা? 6টা, ঠিক আছে, ধইরা নিলাম। তো দেখো 6টা বলরেখা প্রত্যেক দুইটার উপরেই বের হবে, তো এখান থেকে তো আসবে না, বের হবে, ঠিক আছে? তো ধরো এইভাবে উপর দিয়ে গেল, এটার জন্য উপর দিয়ে একটা বের হবে, ভালো কথা, নিচ দিয়েও একটা বের হবে, হইল, সাইড দিয়েও বের হবে, এই সাইড দিয়ে হইল। কয়টা দিচ্ছিলাম যেন আমরা? 8টা দিছিলাম মেবি, না? আচ্ছা, তো দেখি এখানে 8টা দেবো নাকি 6টা দেবো, ডিপেন্ড করো, ওটা তুমি যতগুলো ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই, তুমি প্রকাশ করতে পারলেই হইল, ঠিক আছে? এখন মাঝখানে একটা তড়িৎ বলরেখা কি হওয়ার কথা? এই দিকে যাওয়ার কথা, এইদিকে যাওয়ার কথা না? আবার এইটার জন্য একটা এইদিকে আসার কথা। তো আসলে হয় কি, তুমি বুঝো, যখন একটা +1 কুলম্ব চার্জকে দুইটা তড়িৎ ক্ষেত্রের মাঝখানে রাখো তখন সেটা যায় উপরের দিকে। কেন উপরের দিকে যায়? এই যে তড়িৎ বলরেখাটা, এই যে তড়িৎ বলরেখাটা, এটা কি একটা নির্দিষ্ট তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করতেছে। ও এইটাও বলা হয় নাই যে তড়িৎ বলরেখার দিক যেদিকে পাবা সেই দিকে তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশিত হবে। যেমন তুমি এখানে যদি একটা +1 কুলম্ব চার্জ রাখো, সেটার প্রাবল্যের দিক হবে এই দিকে, ঠিক আছে? তো এটা বলা হয়নি, বলে দিলাম, এগুলো আমরা পরে আবার আলোচনা করব। তো দেখো এই দুইটা যে লব্ধি আছে, লব্ধি আইসা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? উপরের দিকে যাবে না, আমি ভুল বলছি এটা, সরি, এইটা উপরের দিকে যাবে না, উপরের দিকে এর পরের কেসেটটা যাবে। তো এই দুইটার মান তো সমান, তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে মাঝখান বরাবর কোনো তড়িৎ বলরেখা, এই দুটার মান কেন সমান? কারণ নির্দিষ্ট একই ডিস্টেন্সে আছে, একই দিক অপোজিট দিকে আছে, তাহলে মান সমান হইলে অপোজিট দিকে থাকলে কি হয়? একই ডিস্টেন্সে থাকলে তো প্রাবল্য সমানই হয়। আবার কিউ এর মানও সমান, ওই যে কে কিউ 1/4πε0 ইন্টু কিউ/r², আর এর মানও সমান, কিউ এর মানও সমান, তো দুইটা সমান আর দুইটা অপোজিট, তাহলে বাদ হয়ে যাবে, তাহলে এই বরাবর কোনো বলরেখা থাকবে না। এখন এই বরাবর একটা বলরেখা থাকার কথা না? আবার এইটার জন্য এই বরাবর একটা বলরেখা থাকার কথা। দেখো এরা কিন্তু একটা কোণ করে মিলিত হয়েছে না, ঠিক আছে? এখন যদি তুমি এইখানে আসলে কোনো চার্জ রাখো, সেটা উপরের দিকে যাবে, কিভাবে বুঝবো সেটা আমি আসলে বোঝা সম্ভব। এই তড়িৎ বলরেখাটাকে যদি তুমি দুইটা উপাংশে ভাগ করো, উপাংশে ভাগ কিন্তু আমি শিখাইছি, তাই জন্য আমি এখন এটা নিয়ে কথা বলতে পারবো। দুইটা উপাংশে যদি ভাগ করো, আবার এইটাকেও যদি তুমি দুইটা উপাংশে ভাগ করো, দেখো এইটা যদি থিটা হয়, এইটাও থিটা হবে, তাহলে এইটা ধরো E1, এটা ধরো E2, তাহলে এইটা হবে E1 cos থিটা, থিটার সাথে যেটা থাকে সেটা cos হয়, আর এটা হবে এটা E1 হইলে তো এটাও E1 হবে না, E2 লিখছি কেন আবার, সরি, দুইটার মান তো সমান, একটু আগেও দেখাইছি, E1 cos থিটা, তাহলে দুইটা দেখো সেম দিকে আছে, অপোজিট দিকে আছে, একটা এইদিকে আর একটা এইদিকে, তাই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এই বরাবর কোনো উপাংশ থাকবে না, জাস্ট উপরের দিকে দুইটা অ্যাড হয়ে তাহলে এই দুইটা এইভাবে বেঁকে যাবে। বুঝতে পারছি? এই যে এই দুইটা যে এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাবে না, কারণ এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো আছে তড়িৎ বলরেখাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো সেটা শুধুমাত্র উপরের দিকে যাবে। উপাংশ নিয়ে কিন্তু আগে আমি শিখাইছি, তাই সেই কারণে এটা নিয়ে এখন কথা বলতে পারলাম। তো আমি এটা মুইসা সুন্দর করে আঁকি, জিনিসটা কেমন হবে আমি কিন্তু তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, না বুঝলে আমাকে একটু বইলো, ঠিক আছে? আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি এই জিনিসটা।
তো কেমন হবে আসলে তড়িৎ বলরেখাটা, সেটা হলো এইখান থেকে শুরু হয়ে এই দিকে একটু বেঁকে যাবে, এখান থেকে শুরু হয়ে এই দিকে একটু বেঁকে যাবে। বেশি বাঁক দিতে পারলাম না, দুইটা সেম বাকি হবে, একটু দাঁড়াও ঠিক করে দেখি। মানে এটা যতখানি বাঁকছে এটাও ততখানিই বাঁকবে, দেখতেছো? এই দিকটা দ্বারা কি বোঝাচ্ছে, আমি কি বললাম একটু আগে, যে তড়িৎ বলরেখার দিক কোন দিকে, যেদিকে তড়িৎ প্রাবল্যের দিক, তাহলে বোঝাচ্ছে যে বস্তু উপরের দিকে চলে যাবে, তো তুমি এই দিকের কোনো জায়গায় রাখো, ঠিক আছে? মিলিত হবে না এরা আর কি, ঠিক আছে? মিলিত হবে না এটা এমনিও বোঝা যায়, কারণ প্লাস চার্জ কি জীবনে মিলিত হইতে পারে? আচ্ছা, এখন এই দিক দিয়ে একটা বের হওয়ার কথা, এইভাবে, আর একটা এইভাবে বের হওয়ার কথা। তো এইখানেও দেখো এইটাও E1, এইটাও E1, কারণ দুইটা সমান, হ্যাঁ, এটা আগে দেখাইছি। তো এটাকে যদি এক্স উপাংশে ভাগ করি, এটাকে যদি থিটা ধরি, আবার এটাকে যদি এক্স উপাংশে ভাগ করি, এটাকে যদি থিটা ধরি, এটা হবে E1 cos থিটা, এটাও হবে E1 cos থিটা। দেখো এই দিক বরাবর আছে, তাহলে ভাগ করলে এই দিক আসবে, আবার এইটা আছে এই দিক বরাবর, তাহলে এটা ভাগ করলে এই দিক আসবে, অপোজিট দিকে মান সমান, তাহলে কি হবে cos থিটা মানে এটা যে এক্স উপাংশগুলো আছে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে শুধুমাত্র ওয়াই উপাংশ। ওয়াই উপাংশ থাকলে কি হয়, বস্তু উপরের দিকে মানে এই দিকে আসবে। তাহলে আমি যদি আঁকাইতে চাই, আগের বারের মতোই কাহিনী, আগের বারের মতোই কাহিনীটা হবে, এইভাবে বেঁকে যাবে আর কি, বেঁকে যাবে। কিভাবে বেঁকবে, এই যে এইভাবে বেঁকে যাবে, ঠিক আছে? মানে মিডল বরাবর কোনো বলরেখা থাকবে না, আর সাইডওয়েজগুলা যেগুলো কাছাকাছি আছে ওগুলো বেঁকে যাবে। তুমি চাইলে আরও দু একটা দিতে পারো, তারও দু একটা দিয়ে এইভাবে বাঁকানো দেখাইতে পারো, ঠিক আছে? আমি দেখাইলাম, আমি সহজ করে চিত্রটা আঁকলাম, ঠিক আছে? বুঝাইতে পারছি? এবার দেখো নেগেটিভ চার্জের জন্য দুইটা যদি নেগেটিভ চার্জও নেও, কাজটা সেমই হবে। কেন সেম হবে বুঝাচ্ছি। মাইনাস কিউ, আরেকটা মনে করো নিশ্চয় মাইনাস কিউ, এই দেখো, তো উপর দিয়ে একটা যাবে, ও যাচ্ছিল, যা কর, কোনো সমস্যা নেই। ও তো আর মিলিত হবে না, মিলিত যেগুলো হবে না ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এটাও মিলিত হবে না, মিলিত হবে না বলতে কি বুঝাইলাম, যে আমরা কি দেখতেছিলাম, যেগুলো বলরেখা পরস্পরকে ছেদ করতেছিল ওইগুলো নিয়ে একটু প্রবলেম হইতেছিল, ওই প্রবলেমগুলো আমরা দূর করলাম। ওইখান থেকে আরেকটা কনসেপ্ট আসলে আনা যায়। দেখো এই যে বেঁকে যাচ্ছে না বস্তুটা, তো মনে করো আমি এই বরাবর স্পর্শক আঁকলাম। স্পর্শক কি, এইটাকে জাস্ট একটা বিন্দুতে টাচ করে, ছেদ করে না। ছেদ করলে কেমন হইতো, এমন হইতো, দেখো একটা বিন্দুতে ছেদ করতেছে, তো এইটাকে জাস্ট একটা বিন্দুতে টাচ করে, জেন্টেলভাবে টাচ করে যায়, মুছে নাকে। এই দেখো এই বিন্দুতে টাচ করে গেছে। তো আমি একটা বিন্দুতে যদি তড়িৎ বলরেখার একটা বিন্দুতে যদি স্পর্শক আঁকি, আমি যে দিকটা পাবো, দিকটা পাচ্ছি কোন দিকে, এই দিকে, এইটা হইলো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করতেছে, যদি বেঁকা হয়। আর সোজা হইলে তো মানে তড়িৎ বলরেখা যদি সোজা হয় তাহলে তড়িৎ বলরেখার দিক আর তড়িৎ প্রাবল্যের দিক সেম। আর তড়িৎ বলরেখা যদি একটু বেঁকে যায়, তাহলে যে বিন্দুতে প্রাবল্য বের করতে চাচ্ছি ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, স্পর্শকটা যেদিকে যাবে তড়িৎ বলরেখার দিক হবে সেদিকে। এটা আমরা একটু পরে আবার ব্যাখ্যায় যাব, জাস্ট আর কি এখন বলে রাখলাম। তাহলে ই এর দিক হবে এই দিকে। মনে করো আমি এইখানে এই বিন্দুতে ই এর দিক বের করতে চাই, তাহলে কি করবো, এখানে একটা স্পর্শক এঁকে দিব, তাহলে ই এর দিক হবে এই দিকে। বুঝতে পারছি? তো যেটা বলতেছিলাম, তো আমরা দেখতেছি কি দুইটা তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারবে না। কেন ছেদ করতে পারবে না? ওই যে একটু আগে কিন্তু ছেদ করছিলাম, আমরা কিন্তু ছেদ করতে দিলাম না, আমরা হিসাব করে দেখলাম কি দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়, হয়ে গিয়ে জাস্ট উপরে থাকে। কিন্তু দুইটা বলরেখা এমনিতেও ছেদ করতে পারবে না। কারণ কি? কারণ মনে করো ছেদ করছে একটা বিন্দুতে, এটা মনে করো একটা তড়িৎ বলরেখা E1, এটা মনে করো একটা তড়িৎ বলরেখা E2। তো একটা বিন্দুতে মনে করো ছেদ করছে, তো এই বিন্দুটাকে আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি, ছেদ করছে। তো ছেদ করলে তুমি এই বিন্দুতে দেখো, আচ্ছা আমি একটু বাঁকা করে রাখি, বাঁকা করে না আঁকলে স্পর্শকের ধারণাটা টের পাবা না। ধরো একটা বিন্দু গেছে এইভাবে, আর একটা গেছে এইভাবে, তড়িৎ বলরেখা এইভাবে গেছে দুইটা, ঠিক আছে? তো যখন তুমি স্পর্শ বিন্দুটা দেখতে, মানে দুইটা এখানে কিন্তু ছেদ বিন্দু আছে, তো আমরা কেন ব্যাখ্যা করতে চাইতেছি কেন ছেদ করতে পারে না, এটা একটু পরে আবার ব্যাখ্যা করব, সমস্যা নেই। তো দেখো এই ছেদ বিন্দুতে কিন্তু তুমি এইটার দিকেও স্পর্শক আঁকতে পারবা, আবার এইটার দিকেও স্পর্শক আঁকতে পারবা। তাহলে এইটা E1 ই এর দিক হবে, এইটাও ই এর দিক হবে। দেখো তো একই বিন্দুতে তড়িৎ বলরেখার কি দুইটা দিক হওয়া সম্ভব? মানে একই বিন্দুতে তুমি ধরো প্লাস চার্জ রাখলা, তড়িৎ বলরেখার দুইটা দিক মানে কি, ওই প্লাস চার্জটা এইদিকেও যাবে এইদিকেও যাবে, এটা কি সম্ভব?
নিশ্চিত তো একই দিকে যাবে। তো যেহেতু এইটা সম্ভব না, সেহেতু তড়িৎ বলরেখার দুইটা বিন্দুতে ছেদ করাও সম্ভব না। এটা একটু পরে আবার ব্যাখ্যা করব, ঠিক আছে? আপাতত মাথায় ঢুকাই দিচ্ছি। তো এই কারণে এইগুলো আবার ছেদ করে না, এটা আবার ওইভাবেও বলতে পারি আমরা, ঠিক আছে? তো দেখো, তো যেগুলো ছেদ করতেছে না ওইগুলো তো সমস্যা নেই, ওইগুলোকে আমরা এইভাবে দিয়ে দিব নর্মালি যেভাবে থাকে। এইটাকে দিলাম এইভাবে, এটাকে দিলাম এইভাবে, এটাকে দিলাম। আও এস কি করতেছি হে, নেগেটিভের জন্য তো এই দিকে যাবে না, সরি 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 সরি, নেগেটিভের জন্য এইদিকে কেন যাবে? কত বড় একটা ভুল করে ফেলছি দেখছো? আবার আঁকাই। নেগেটিভের জন্য তো উপর থেকে নিচে এসে পড়বে। আহা বাঁকা হচ্ছে। আমি এটা তোমার, এইটা তোমার সামনে একাই, হ্যাঁ? তাহলে তুমি আরেকবার আমাকে দেখে দেখে প্র্যাকটিস করলেও তোমার ভালো হবে। তো এইভাবে আসবে একটা, এভাবে আসবে একটা। দিকটা কোন দিকে হবে? মাঝখানে দিয়ে এইবার এই দিকে হবে, তাই না? আবার এই দিকে একটা আসবে, দিক হবে এই দিকে। আবার এই দিকে একটা আসবে, দিক হবে এই দিকে। একটা বাঁকাভাবে আসবে, দিক হবে এই দিকে। আর একটা বাঁকাভাবে আসবে, দিকটা হবে এই দিকে। আবার এইভাবে একটা আসবে, দিক হবে এই দিকে। এইভাবে একটা আসবে, দিক হবে, আঁকতেছি উল্টা, দিকটা ঠিক দিতেছি। তো জিনিসটা আঁকা উচিত এইভাবে, যে এইভাবে একটা আসবে, দিকটা হবে এই দিকে। আবার এইভাবে একটা আসবে, সুন্দর হইল না, সুন্দর করে আঁকি। দেখো এরকম হবে এইদিকে। এখন আরও দুইটা আসার কথা এইভাবে, একটা আসার কথা এই যে এইভাবে, আবার এইভাবে যাওয়ার কথা, একটা একই বিন্দু থেকে ধরো এই দিকে যাওয়ার কথা। তো এই দুইটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে, মাঝখান বরাবর কোনো তড়িৎ বলরেখা থাকবে না, একই রকম ব্যাখ্যা আর কি, ঠিক আছে? এখন তো একটু স্পিড রান করব আমি। আবার আরেকটা আসার কথা এইভাবে একটা, এইভাবে একটা। তো আমরা এটাকে দেখাইতে পারি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশগুলো ক্যান্সেল হয়ে যায়। তাহলে এগুলা চাপে কীভাবে? এইভাবে বেঁকে আসবে, এগুলো এইভাবে বেঁকে আসবে। বুঝতে পারছি? সুন্দর করে আঁকাই, যদি আমি একটু মুছে দিই, বেঁকে আসবে এগুলা। বাঁকটা সমান হইল না, আগের বারের মতোই সমান করে দিই। সমান না করলে আসলে সুন্দর দেখায় না। এই তড়িৎ বলরেখা আঁকার সময় মেইনলি সুন্দর করে আঁকতে হয়। তড়িৎ বলরেখা তোমাকে আঁকতে দিবে না আশা করি, কিন্তু বইতে অনেক সুন্দর করে চিত্রগুলো দেওয়া আছে। তো চিত্রগুলো ব্যাখ্যা না করলে আসলে তুমি বুঝতে পারবা না এগুলা কি। তো সেই কারণে আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। তো আবার এইভাবে হবে, এইভাবে হবে, তাই না? তো একটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে, মাঝখান বরাবর কিছু থাকবে না, ঠিক আছে? মানে মাঝখান বরাবর একটা চার্জকে যেভাবে রাখবা তুমি সেইভাবেই থাকবে, ও কোনো ফোর্স ফিল করবে না, ঠিক আছে? আসলে ফোর্স ফিল করবে না কথা বলাটা ভুল, কম ফোর্স ফিল করবে। কারণ দেখো একবারে মাঝখানের বিন্দুতে কোনো কিন্তু বল নাই, হ্যাঁ? কিন্তু তুমি যদি একবারে আরও অনেক ডিটেলড করে তড়িৎ বলরেখা আঁকো, আরও বেশি রেখা দাও, তাহলে কিন্তু আরও পাবা, হ্যাঁ? মানে আরও রেখা পাবা এইখানে। তো এইখানে রাখলেও কিছু ফোর্স ফিল করবে, কিন্তু একবারে মাঝখানে কিন্তু কোনো বল একবারেই নাই, তো সেইখানে কোনো ফোর্স ফিল করবে না। আর এইটার যদি কোনো দিক আঁকাও, কোনো দিকে যদি তুমি স্পর্শক আঁকাও, ধরো এই যে স্পর্শক আঁকাইলা, এই বিন্দুতে স্পর্শক আঁকাইলা, এই যে দিকটা এইটা হবে হলো তড়িৎ ক্ষেত্রের দিক, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। এই যে দিকটা এইটা হবে সরাসরি স্পর্শক, এটা হয় নাই, স্পর্শকটা একটু সুন্দর হওয়ার কথা। এই যে স্পর্শক জাস্ট একটা বিন্দুতে, এটা দেখো ছেদ করার একটা প্রবাবিলিটি আছে, তাই এটা স্পর্শক আসলে হয় না। এটা মুছে দিই, ভুল ভাবতে পারো। বুঝাই দিই আমি কি বললাম সেটা তোমাকে বুঝাই দিই। মনে করো এমন আছে, স্পর্শক হবে জাস্ট একটা বিন্দুকে ছেদ করে স্পর্শ করে গেছে, এই যে একটা বিন্দুতে। কিন্তু তুমি ধরো এইভাবে একটা আঁকলা, তাইলে দেখো দুইটা বিন্দুতে টাচ করতেছে, এই যে একটা, এই যে একটা। তো ওইটাকে আমরা স্পর্শক বলতে পারবো না, স্পর্শক জাস্ট একটা বিন্দুতে টাচ করবে। তো এটা তোমরা ম্যাথে এমনিতেও পড়বা, ওইটা আমার পড়ানোর বিষয় না। তো এইখান থেকে যদি আমি স্পর্শক আঁকা ট্রাই করি, এরকম হবে অনেকটা, ঠিক আছে? আমি একদম অ্যাকুরেটলি আঁকাইতে পারলাম না, কারণ আমি জ্যামিতি বক্স ইউজ করতেছি না, ঠিক আছে? এখন দেখো দুটি সমমানের, এটা সম না, এটা অসম হবে। এটা কি দেখাইলাম? আহা আমি তোমাদের দেখাই ফেলছি দুটি সমমানের সমমানের ঋণাত্মক আধানের জন্য কেমন হবে, এটা দেখাই ফেলছি। তো ওইভাবেই থাক। এখন আমরা একসাথে দেখব দুইটি অসমমানের। প্রথম দেখব ধনাত্মক আধান, পরে দেখব অসমমানের ঋণাত্মক আধান। অসমমান বলতে কি বোঝাচ্ছে? দুইটার মান
চার্জ দুইটার মান সমান না। যেমন একটা যদি প্লাস কিউ হয় আর একটা ধরো আমি ধরলাম প্লাস 2q, তাহলে আসলে হবেটা কি চেঞ্জ হবে? বলরেখার সংখ্যাটা চেঞ্জ হবে। যেমন আমি এইখানে দেখো প্রত্যেকটা বলরেখার জন্য সংখ্যা দিচ্ছিলাম কতগুলো, মানে প্রত্যেকটা চার্জের জন্য বলরেখা দিচ্ছিলাম 1 2 3 4 5, কয়টা দিছি 1 2 3 4 5 6 7টা করে দিছি, 8টা করে দিছি কিন্তু অ্যাকচুয়ালি এই যে এখানে একটা ছিল এটা ক্যান্সেল আউট হয়ে গেছে না। তো এইখানে কিউ এর জন্য যদি 6টা দিই 2q এর জন্য আমাকে দিতে হবে 12টা। কি দিতে হবে? 12টা দিতে হবে, বুঝতে পারছি? তো দেখো আঁকা শুরু করি কীরকম হবে। তো কিউ এর জন্য 6টা আগে দিয়ে নিই। এই যে একটা প্লাস, তো তাহলে বাইরের দিকে যাবে। এই যে একটা 6টা তো দিব না 8টা দিব আর কি, 16টা 8টা 16টা আমরা কম্বিনেশন আঁকলে সুন্দর হয় আর কি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই দিকেরগুলো তো ছেদ করার প্রবাবিলিটি আছে, এগুলো পরে দিব, ঠিক আছে? এইখানে ডাবল করে দিতে হবে। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, মাঝখানে আরেকটা দিলাম, আর আরেকটা দিলাম, ঠিক আছে? আবার এই মাঝখানে আরও কয়েকটা দিতে হবে, নাইলে পরে 16টা হবে না, কারণ 2q এর জন্য বলরেখা বের হবে কয়টা? 16টা, ঠিক আছে? দেখো কয়টা হয়েছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9, তো এইখান দিয়ে আরও 6টা বলরেখা বের হবে, ঠিক আছে? ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলে আস্তে আস্তে। তো দেখো একদম মাঝখান বরাবর যেটা যাবে ওগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে মাঝখান বরাবর থাকবে না, ওইটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। তো এই বরাবর একটা এরকম বেঁকে যাবে, এই বরাবর আরেকটা এরকম বেঁকে যাবে, তাই না? আমরা আগের বার দেখলাম যেটা। তো এইটার জন্য কি হবে দেখো, বাঁকতে শুরু করবে আগে থেকেই। তো এইভাবে একটা আচ্ছা একটু বেশি বাঁক দিয়ে ফেলছে এটার জন্য, সরি। দেখো এটা আসতো কোন বরাবর? এই বরাবর, এইখানকারটা আসতো এই বরাবর, তাহলে কিন্তু এখানে ছেদ হওয়ার পসিবিলিটি ছিল, তাহলে এটা এইভাবে বাঁকবে। আবার কাছেরটা আর একটু বেশি বাঁকবে, আবার এইখানে যেটা ছিল সেটা বাঁকবে, এইটা আরও একটু বেশি বাঁকবে, ঠিক আছে? এখন দেখো কয়টা হয়েছে, মনে ছিল 9টা 10টা 11টা 12টা 13টা, এখানে একটা বাদ দিয়ে দিছি 14টা হয়েছে, আরও 2টা দিতে হবে, তাহলে আরও 2টা আর একটু বেশি বাঁকবে। এইখান থেকে দিলাম, ধরো জায়গা কম হয়ে গেছে, জায়গাটা একটু বেশি নেওয়া দরকার ছিল, এইরকম হবে। আর মাঝখানেরটা ক্যান্সেল, ঠিক আছে? ঠিক আছে, আর কি একটু স্পেস দিলে পরে সুন্দর হইতো, এটা একটু উপরে উঠায় দিয়ে এইভাবে দেখানো দরকার ছিল আর কি, ঠিক আছে? এরকম হবে আলটিমেটলি চিত্রটা। দুইটা অসমান মানে ঋণাত্মক আধানের জন্য সেম হবে। আমি তাহলে আবার টাইম কিল না করে ডিরেক্ট এঁকে দিই, তোমরা জাস্ট একটু নিজের আঁকার ট্রাই করে মিলিয়ে নিবা, ঠিক আছে? -2q আর +2q নিলাম, আমি তোমাকে জাস্ট এঁকে দিচ্ছি, তুমি একটু নিজেরা ট্রাই করে মিলিয়ে নিবা, হ্যাঁ? ঠিক আছে, দেখো এমন দেখতে হয়, হ্যাঁ? দেখো সবগুলা যে বলরেখা আছে নেগেটিভ চার্জের উপর পতিত হইতেছে, দেখুন এইদিকে আসতেছে মানে পতিত হইতেছে, ঠিক আছে? এখন আমরা দুইটি সমমানের ধনাত্মক বিন্দু আধান ও ঋণাত্মক বিন্দু আধানের মধ্যে কেমন হয়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এর জন্য কেমন হবে এইটা দেখবো, হ্যাঁ? মজা কিন্তু এগুলা শিখা, হ্যাঁ? দেখো তো পজিটিভ থেকে কি হবে, বের হবে, সিম্পল কথা জানি, পজিটিভ থেকে বের হবে, সুন্দর করে রাখি, পজিটিভ থেকে বের হবে না, পজিটিভ থেকে বের হচ্ছে এই যে একটা, এই যে একটা 6টা দিলাম, ধরো আমি 4টা 5টা, আমি আগে সবগুলাই আঁকবো, হ্যাঁ? তারপরে কোনটা কোনটা ক্যান্সেল আউট হয়ে যায় কেমনে কি হয় সেটা বলবো। এটা একটু ছোট করে আঁকলাম, জায়গা কম, এইটা। আর নেগেটিভ থেকে কি হবে, উপরে এসে পড়বে না, তো আমি আমার আঁকার সুবিধার্থে সোজা করে আঁকতেছি, মানে নেগেটিভটা আসবে তো এইভাবে, কিন্তু আমি আমার আঁকার সুবিধার্থে এইভাবে আঁকতেছি, দিকটা দিতেছি ঠিকঠাক। ও এইরকম হবে, এইরকম হবে, একটা হবে এইরকম, দেখো ছেদ করতেছে না, ছেদ করতেছে মানে ঝামেলা আছে, বুঝতেই পারতেছো। একটা হবে এইরকম, আর একটা হবে, দেখো এইটাকে যদি আমি বাড়াই সামনের দিকে, এই আরেকটা হবে এইরকম। আচ্ছা ঠিক জায়গায় আঁকতে পারলাম না, ওইটাকে ঠিক জায়গায় এঁকে দিই, এই যে এরকম হবে, তাই না? এখন দেখো দুইটা ছেদ করতেছে আমরা পাইতেছি না, তো আসলে হবেটা কি বোঝার চেষ্টা করি। দেখো এই যে দুই, দাঁড়াও লেজার পয়েন্টারটা নেই,
এইটা যেদিকে এইটাও সেদিকে, তার মানে কি দুইটা অ্যাড হয়ে সরাসরি সোজাসুজি চলে যাবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে দুইটাকে মুছে আমি ঠিকঠাক আঁকতে পারবো নাকি, মানে এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, তো সোজাসুজি চলে যাবে, সোজাসুজি এইখান থেকে এইখানে চলে যাবে। দেখো এটা শেষ শুরু হইতেছে পজিটিভে, শেষ হইতেছে নেগেটিভে। এতক্ষণ কিন্তু আমরা যে কয়টা দেখে আসছি সবগুলাই পজিটিভে শুরু হয়ে অসীমে শেষ হইতো, অথবা অসীমে শুরু হয়ে নেগেটিভে শেষ হইতো, কিন্তু এখানে একটা নতুন পাইলাম পজিটিভে শুরু হয়ে নেগেটিভে শেষ হচ্ছে। এখন এইটার কথা চিন্তা করি। এখন এই বিন্দুতে যদি আমি এক্স উপাংশে ভাগ করি, দেখো এটার ভ্যালু ই, এটার ভ্যালু ই হবে, অ্যাকচুয়ালি সমান হবে কিন্তু দিকটা অপোজিট হবে, এটা আসবে এই দিকে। তো দেখো এক্স উপাংশ এই দিকে যাচ্ছে একটা, আর একটা যাচ্ছে এই দিকে। এটা ধরি থিটা, এটা যদি থিটা ধরি, এটা ই কস থিটা, এটা হলো ই সাইন থিটা, ঠিক আছে। এইটাকে যদি উপাংশে ভাগ করি, দেখো কি হবে, একটা যাবে এই দিকে আর একটা যাবে এই দিকে, ঠিক করলাম। অ্যাকচুয়ালি আমি দিকটা ভুল দিয়ে ফেলছি, দেখো দিকটা কেমন হবে, আমি এই দিকে দিছি না, এইদিকে দিক থাকবে না, আমি বুঝাই বলতেছি, আমি একটু বুঝাই বলি, হ্যাঁ বুঝাই বললে বুঝবা। আসলে দেখো এই দিকে যাচ্ছে, তো আসলে যদি আমি উপাংশে ভাগ করি, একটা যাবে এই দিকে আর একটা যাবে এই দিকে, ঠিক আছে। এটা হবে ই, এটাকে ধরো কি ধরবো, থিটা, এইটাকে থিটা ধরছি, তাহলে এই পুরাটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা ধরতে পারি না, তাহলে এটা ধরলাম ই, তাহলে এটা হবে ই কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা হবে ই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। দেখো এই পুরাটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এইটা থিটা হইলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তো আমরা ওই বরাবর উপাংশে ভাগ করে নিচ্ছি আর কি। ওকে, তাহলে দেখো এটার কিন্তু এক্স অক্ষ বরাবর উপাংশও থাকতেছে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকতেছে। ই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে লেখা যায় ই কস থিটা, আর এটাকে লেখা যায় ই সাইন থিটা, নাকি। তাহলে দেখো এখানে কি হবে, এই বরাবর অলরেডি ই কস থিটা ছিল, আরও আসবে ই সাইন থিটা, আর এই বরাবর উপরে এই সাইন থিটা ছিল, নিচে আসবে এই কস থিটা, তার মানে এই বরাবরও একটা লব্ধি থাকবে, এই বরাবরও একটা লব্ধি থাকবে, তাই এটা বেকার সময় এইভাবে বেঁকবে আর কি, এই যে এইভাবে বেঁকবে, ঠিক আছে। মানে যেখানে যেখানে ছেদ করে আমরা দেখছি কি সেখানে সেখানে বেঁকে যায়, তো এইটা বেকার সময় আর কি দূরে সরে যাবে না, এটা বেঁকবে নিজেদের দিকে আর কি, বুঝতে পারছি, মানে এইভাবে বেঁকবে, ঠিক আছে। তো আমরা একটু মুছে দিই, এত কিছু দরকার নেই আসলে, তুমি জাস্ট চিত্রটা কেমন হয় এইভাবে মনে রাখলেই হবে, বাট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে, যদিও কোনো প্রয়োজন ছিল না আসলে, আমি জাস্ট বলে দিলেই পারতাম, ঠিক আছে। দেখো তাহলে কেমন হবে, এই যে এখান থেকে শুরু হয়ে একটু ঘুরবে, ঘুরে এই রকম হয়ে আসবে, বেঁকবে, ঠিক আছে। দিকটা হবে এই দিকে, পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভের দিকে, তাহলে এইটার দিক কেমন হবে, এখান থেকে ঘুরে এইভাবে যাবে, দিকটা হবে এই দিকে, ঠিক আছে। ওই দুইটা তাহলে মুছে দিই নাকি, ঠিক আছে। এখন তুমি যদি আরও বড় রেখা দিতে চাও দিতে পারো, তাহলে আরেকটা যাবে মনে করো এইভাবে যায় এইভাবে, এইভাবে যায় এইভাবে, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এই যে এইগুলা দিতেছো না, এইগুলাও কিন্তু মিলিত হইতেছে, এগুলো আসলে অনেক বড় সার্কমফারেন্স নিয়ে মিলিত হইতেছে, যেইভাবে অনেক বড় নিয়ে মিলিত হইতেছে, তো সেগুলোকে আমরা দেখাইতেছি না। মানে তুমি যদি একটা পজিটিভ আর নেগেটিভ চার্জ রাখো, সবসময় পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভের উপরেই যাবে, কিন্তু দেখো এটা অনেক বড়, তাই আমরা দেখাইতেছি না, ঠিক আছে। আমরা জাস্ট দেখাইতেছি বের হইতেছে আর হইতেছে, ঢুকতেছে, তো যেগুলা আর কি দেখানো সম্ভব ওগুলো দেখাই দিব। ওকে, তো এইটাকে একটু আসলে তুমি একদম সোজা না দিয়ে একটু বাঁকা দিতে পারো, হালকা একটু বাঁকা দিবা, বুঝছো। কারণ কি আমরা তো জানি যে একটা নির্দিষ্ট সার্কমফারেন্সে ঢুকতেছে নাকি, মানে কাছেরগুলারে একটু বাঁকা দিবা, ঠিক আছে। তো এইটাকে একটু বাঁকা দাও, একটু সামান্য বাঁকা দিবা, এইটাকেও সামান্য বাঁকা দাও, এইটাকেও একটু বাঁকা দাও, এটা কীরকম হবে, এইরকম করে ঢুকবে, তো এরকম করে একটু বাঁকা দাও, এরকম করে একটু বাঁকা দাও, ঠিক আছে। তো আমি বাকিগুলো মুছে দিই, মুছে ঠিক করে আঁকাচ্ছি, সমস্যা নেই, চিন্তা করো না, সোজা মুছে দিলাম, আরে বাঁকাটাই মুছে দিছে এইখানে, যাই হোক ঠিক করে আবার আঁকাচ্ছি, সমস্যা নেই। সামান্য একটু বেঁকে যাবে, সামান্য একটু বেঁকে যাবে, তো এইটা একটু বেঁকবে, এটা একটু বেঁকছে, এটাও একটু বেঁকছে দেখতে পেলাম, এটাও বেঁকছে,
কিন্তু এই বরাবরগুলো সোজাই থাকবে। বুঝতে পারছি? দেখো পজিটিভ থেকে শুরু হয়ে একদম অনেকটা ঘুরে আইসা নেগেটিভে মিলিত হইতেছে। ঠিক আছে, তো ওই এইখানে একটা দেই নাই আমি মেবি, না? তো এটা এইভাবে দিয়ে দিব, একটু সামান্য বাঁকা করে দিয়ে দিই, তো এখানে এসে এইভাবে মিলিত হচ্ছে, তো এইরকম হবে। ঠিক আছে, এখন যদি দুইটি অসম মানের হয় তাইলে একটু জটিল হয়ে যাবে চিত্রটা। আমি একটু তোমাকে বোঝাই। ধরো তোমাকে দিছে প্লাস কিউ কুলম্ব আর মাইনাস 2 কিউ কুলম্ব। দেখো মান কিন্তু সমান না, একটা জন্য ডাবল। আচ্ছা, ডাবল মানের জন্য কি করতে হয়? ডাবল মান হইলে আমরা জানি এইটার জন্য যদি আমি 6টা নিই, এইটার জন্য নিব 12টা। সিম্পল, এইভাবে করে এই কনসেপ্টটা মাথায় রেখে করলেই হবে। তো দেখতেছিলাম আমরা বাঁকায় দিতে হইতেছিল, তাহলে আমরা ফার্স্ট এঁকে ফেলি। একটু প্রথমটা বেশি বাঁকায় ফেললাম, আবার একটু কম বাঁকবে আর কি, একটু সামান্য বাঁকবে উপরের দিকেরগুলো, মানে একদম লম্বগুলো একটু সামান্য বাঁকবে, সামান্য বাঁকায় দিলাম। তারপরে এইখানে একটা ছিল, ওইটাকেও সামান্য বেশি বাঁকায় দিছি, সরি, এটা এইভাবে হবে। তুমি এক কাজ করতে পারো, প্রথমে সরল রেখাগুলো এঁকে নিয়ে এই বরাবর যেটা থাকবে ওইটা কিন্তু আবার সেম দিকেই থাকবে, মানে এইভাবেই থাকবে। একটু সরল রেখাগুলো এঁকে নিয়ে তারপর ওইগুলোকে বাঁকাইতে পারো আস্তে আস্তে। মানে এটা ঠিক আছে মোটামুটি, এটা ঠিক আছে মোটামুটি। এই বরাবর তো একটা যাবে, একদম সোজাসুজি বরাবর একটা যাবে, এটা জানি আমরা। আর একটা ধরো এইভাবে বেঁকে গেল, হইল। আবার আর একটা এইভাবে বেঁকে গেল, হইল। দেখো এখানে কিন্তু আমার 8টা দেওয়া শেষ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দেওয়া শেষ। এখানে আমি দিচ্ছি 3টা, তার মানে আমাকে আরও দিতে হবে, না? তো আমি আগে 8টা মিল করে দিয়ে নিই নাকি, তারপরে আরও বাড়াইয়া দিব নাকি? তো এইভাবে হবে একটা, এইভাবে এসে মিলল, এইভাবে হবে একটা, এইভাবে এসে মিলল, এইরকম হবে একটা, এইভাবে এসে মিলল, সোজাসুজি একটা থাকবে, এইভাবে এসে মিলল, আবার এরকম একটা থাকবে, এইভাবে এসে মিলল। তো কয়টা হয়েছে দেখো, এখন কিন্তু 8টা হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে আরও দিয়ে দেব। ঠিক আছে, এই যে, কারণ কি আমাকে 16টা দিতে হবে। এই যে, এই যে, এই যে, এই যে, দেখো 16টা হয়ে যাওয়ার কথা। গুণে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়েছে। ঠিক আছে, এখান থেকে গোনা শুরু করছিলাম। ঠিক আছে, তো 1টা 2টা কম বেশি থাকলে কইরা নিও। তাহলে কীভাবে একে বুঝতে পারছি? তো অ্যাকচুয়ালি একদম যে আমি সুষম আঁকলাম জিনিসটা এমন হয় না। এটা কেমন হয় জানো? দেখো এইটার মান বেশি, তাহলে এইটার জন্য কি তড়িৎ ক্ষেত্রের মানও বেশি হবে। তাহলে এইটার জন্য কাছে যতটুকু ঘন থাকবে এইটার জন্য কম থাকবে। তাই এই জিনিসটা এরকম ঘুরে আসলে এই রকম হয়, মানে এরকম ডিমের মতো শেপ ফর্ম করে। ঠিক আছে, মানে মান যদি বেশি হয়ে যায় তাহলে ডিমের মতো হয়। বুঝতে পারছি? ঠিক আছে, তো আমি ঠিক করে দিই। ঠিক আছে, প্রথমে নর্মালি আঁকা দেখাইলাম, পরে আসলটা আঁকা দেখাইলাম। ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। আসলে দেখো এখানে ফাঁকা বেশি মানে কি, এখানে তড়িৎ ক্ষেত্রের মান কম, এখানে ফাঁকাটা তুলনামূলক কম, মানে এখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি। তড়িৎ ক্ষেত্রের মান বেশি হওয়ার রিজন কি? কারণ ওইটা চার্জের মান বড়। বুঝতে পারছি? একটু ডিম আকারের হয়। ঠিক আছে, তাহলে তুমি একটা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্কটা লিখি। হোমওয়ার্কটা হলো +2QC ও -QC এর জন্য তড়িৎ বলরেখা কেমন হবে? এটা একটা হোমওয়ার্ক তুমি করবা, 1 নাম্বার। আরেকটা হোমওয়ার্ক করবা, ধরো আমি তোমাকে এমন একটা চিত্র দিছি। ঠিক আছে, আমি চিত্রটা এঁকে দিই। চিত্রটা আঁকি, সমস্যা নাই, ওইভাবে ই দিয়ে আঁকি। এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, একটা 2টা 3 4 5 6। ঠিক আছে, তো সবগুলার দিক হলো বাইরের দিকে। আর এগুলো
এগুলোর সবগুলোর দিক বাইরের দিকে ধরো দিয়ে দিছি আমি। ঠিক আছে, এইটাকে ধরো Q1 বলতেছি আমি, Q1। আচ্ছা, অন্য কালার দিয়ে লিখি, খুঁজে পাবা না। আমি তোমাকে যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছি, এটা ধরো Q1, এটা ধরো Q2। ঠিক আছে, Q1 ও Q2। 1 নম্বর কোয়েশ্চেন, কোন ধর্মী চার্জ, মানে পজিটিভ না নেগেটিভ, এটা তোমাকে জিজ্ঞেস করছে। খ নাম্বার হলো Q1 ও Q2 এর মধ্যে সম্পর্ক কেমন। সম্পর্ক বলতে বোঝানো হচ্ছে সমীকরণ গঠন করতে একটা, মানে মনে করো এমন হইতে পারে Q1 সমান সমান Q2, অথবা Q1 সমান সমান 3Q2, অথবা হইতে পারে Q1 সমান সমান 2Q2। এরকম তোমাকে একটা সমীকরণ গঠন করতে বলতেছে। ঠিক আছে, তো ঠিক আছে, তুমি বুঝতে পারছো কি করতে হবে। তো এই হোমওয়ার্কটা তুমি করবা। হ্যাঁ, তোমাকে চিত্র দিয়ে দিচ্ছি আমি, তোমাকে ওই চিত্র থেকে কি তুমি ফাইন্ডিংস পেলা ওইটা তুমি আমাকে বলবা। ঠিক আছে, 2টা হোমওয়ার্ক করবা। এখন আমরা তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য পড়ব অবশেষে। এইটা পড়লে আজকে আমাদের পড়া শেষ। তো আমি বৈশিষ্ট্য আসলে পড়ানোর মাঝে মাঝে বইটা রাখছি, এখন তোমাকে আবার রিভিউ করি। দেখো, প্রথমে বলছে তড়িৎ বলরেখা অসীমে শুরু হয়ে ঋণাত্মক চার্জে শেষ হইতে পারে, অথবা ধনাত্মক আধানে শুরু হয়ে অসীমে শেষ হইতে পারে, অথবা ধনাত্মক আধানে শুরু হয়ে ঋণাত্মক আধানে শেষ হইতে পারে। ঠিক আছে, এই কথা একদম প্রথমেই বলছি। তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জে যাওয়ার সময় বেঁকে যায়, যেটা আমরা দেখতে পেয়েছি অলরেডি। ধনাত্মক চার্জ থেকে যখন ঋণাত্মক চার্জে যায় বেঁকে গেছে, তাই না? যে কোনো বিন্দুতে তড়িৎ বলরেখার উপর অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক নির্দেশ করে। ধরো এই একটা চার্জ, এই একটা তড়িৎ বলরেখা, এই একটা তড়িৎ বলরেখা, এই একটা তড়িৎ বলরেখা, এরকম ধরো তড়িৎ বলরেখা আছে। তো যে কোনো একটা বিন্দু নিলা তুমি, আমি অন্য কালার দিয়ে আঁকাই। তো ওই বিন্দুতে যদি তুমি একটা স্পর্শক আঁকো, তাহলে তুমি ওই বিন্দুতে তড়িৎ বলরেখার দিকটা পাবা। কি পাবা? দিকটা পাবা। তাহলে দিকটা কোন দিকে? এই দিকে। তারপর মনে করো তুমি এই বিন্দুতে তড়িৎ বলরেখার দিক বের করতে চাও, তড়িৎ বলরেখা বলতেছি, তড়িৎ প্রাবল্যের দিক বের করতে চাও, সরি। তো তড়িৎ প্রাবল্যের দিক বের করতে গেলে তুমি তড়িৎ বলরেখার চিত্রে কি করবা? একটা আঁকবা, স্পর্শক আঁকবা। তাহলে যেটা যে বরাবর থাকবে ওইটাই হলো গিয়ে তড়িৎ প্রাবল্যের দিক। বুঝতে পারছি? মনে করো এগুলো আউটওয়ার্ড বাউন্ড ছিল, এটা কিন্তু একটা পজিটিভ চার্জ বোঝা যাচ্ছে। আচ্ছা, দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, এটা তো আমি একটু আগে ব্যাখ্যা করছি অলরেডি। আবার একবার করি। মনে করো ছেদ করলো, ছেদ করলে এই যে একটা কমন পয়েন্ট পাবো, কমন পয়েন্টে কিন্তু আমরা এইটার উপর একটা স্পর্শক আঁকতে পারবো, এইটার উপর একটা স্পর্শক আঁকতে পারবো। তার মানে দুইটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করলে কি হয়, এটার ব্যাখ্যাটা একটু লিখে নিবা। হ্যাঁ, ব্যাখ্যা শুনে লিখে নিবা। দুইটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করলে হয় কি, একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুইটি দিক পাওয়া যায়, যেটা কিনা সম্ভব না। তো এই কারণে দুইটি তড়িৎ বলরেখার একই বিন্দু মানে ছেদ করাও সম্ভব না। ঠিক আছে, সোজা ব্যাখ্যা, একদম সহজ ব্যাখ্যা। দেখছো? তারপরে চিত্রটা আঁকায় দিবা, হয়ে গেল তোমার ব্যাখ্যা। ঠিক আছে, নেক্সট পেজে যায়। তড়িৎ বলরেখার সংখ্যা চার্জের সংখ্যার সমানুপাতিক, চার্জের মানের সমানুপাতিক, এটা বলছি প্রথমেই বলছি। এটা যেখানে তড়িৎ বলরেখা বেশি ঘন বা নিকটবর্তী, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি। যেমন ধরো দুইটা আমি আঁকাইছি, এটাও আগে বলছি। এরকম একটা আছে, ওই পাশেরগুলো আঁকাইলাম না, মনে করো আছে। আর এরকম একটা আছে, সরি, ওই পাশেরগুলো তোমরা আঁকাইতেছি না। মনে করো আরেকটা আছে এই বরাবর, বা সামথিং লাইক দ্যাট। দেখো, এইটার জন্য কিন্তু তড়িৎ বলরেখা বেশি ঘন। তাহলে এই চার্জের জন্য এই জায়গাগুলোতে, আমি তোমাকে একটু বোঝাই, এই জায়গাগুলোতে তড়িৎ প্রাবল্য বেশি, ই হায়ার। এই জায়গাগুলো কম ঘন, মানে কম নিকটবর্তী, তাই এই জায়গায় ই লোয়ার। আবার এইটার জন্য এইখানে ই হায়ার, এইখানে ই লোয়ার তড়িৎ প্রাবল্য। কিন্তু এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে দেখো এইটার জন্য কিন্তু তড়িৎ বলরেখা কম। তার মানে বোঝা যাচ্ছে এই চার্জের মান বেশি অ্যাকচুয়ালি। তড়িৎ বলরেখার সংখ্যা কি ইন্ডিকেট করে? কয়টা চার্জ আছে আর কি। ঠিক আছে, তো এইটা ইন্ডিকেট করে, এটা বুঝাই দিলাম তোমাকে। বলছে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে হলো যে তড়িৎ ক্ষেত্রের মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত হয় না, এটাকে বলতেছে সুষম তড়িৎ ক্ষেত্র। আর
যে তড়িৎ ক্ষেত্রের মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে আমরা বলতেছি অসম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য বলরেখাগুলো সমান্তরাল, মানে এই যে এরকম হবে, সমদূরবর্তী মানে একই ডিস্ট্যান্সে থাকবে। দেখছো, একই ডিস্ট্যান্সে, মানে এইটুকের ডিস্ট্যান্স যা এইটুকের ডিস্ট্যান্সও তাই হবে, সমান্তরাল হবে আর একই দিকে নির্দেশিত হইতে হবে। এটা সুষম তড়িৎ ক্ষেত্র নির্দেশ করে, এটা সুষম। অসমর জন্য কি হবে? অসমান্তরাল হবে। যেমন এইটা এরকম যদি করে আমি আঁকি, এইভাবে দিয়ে এইটাকে এরকম যদি দেই, তাই দেখো দিকগুলোও দিয়ে দিই, তড়িৎ বলরেখা তো একটা দিক আছে। তো দেখো এইটার জন্য কিন্তু অসমান্তরাল, প্লাস ডিস্টেন্সও সেম না, প্লাস আর কি সব জায়গায় ঘনত্ব সেম না। এই জায়গায় কিন্তু সব জায়গায় ঘনত্ব সেম, ঠিক আছে? ঘনত্ব সেম বলতে আর কি সব জায়গায় নিকটবর্তী যতটুকু পুরাটা সবার জন্য সমান। তো এইটাকে আমরা বলবো অসম তড়িৎ বলরেখা, ঠিক আছে? সুষম তড়িৎ বলরেখা কি তাইলে শুধুমাত্র সরল রেখাই হবে? না স্যার, বক্ররেখাও হইতে পারে। যেমন ধরো এরকম একটা কিছু, এটা কিন্তু সুষম তড়িৎ বলরেখায় নির্দেশ করতেছে, মানে এটা সুষম ক্ষেত্রকে নির্দেশ করতেছে। কোনো ক্ষেত্রের জন্য যদি তুমি এরকম লাইন্স পাও তাহলে ওটা মনে করবা, ফিল্ড লাইন্স পাও মানে তড়িৎ বলরেখা পাও, তাহলে তুমি এটা মনে করবে এটা সুষম ক্ষেত্র, ঠিক আছে? অসম ক্ষেত্রের জন্য অসমান্তরাল হবে। দেখো এটা কিন্তু সমান্তরাল, ডিস্টেন্স কিন্তু সব জায়গায় সেম, ঘনত্ব সব জায়গায় সেম, এটা সুষম, ঠিক আছে? আর অসম মনে করো কোনো বক্ররেখা এইভাবে যাইতেছে, একটা এইভাবে যাইতেছে, একটা এইভাবে যাইতেছে, একটা এইভাবে যাইতেছে, একটা র্যান্ডম আর কি। তো এটাও কিন্তু অসম হবে। আবার মনে করো এইরকম কোনোভাবে যাইতেছে, যেগুলো আমরা পজিটিভ আর নেগেটিভ চার্জের জন্য প্রথমে দেখছিলাম, এগুলোর জন্য তড়িৎ ক্ষেত্র আর কি হবে, অসম হবে। কারণ কি? কারণ দেখো সমান্তরাল কিন্তু না, এইটুকের ডিস্টেন্স যত এইটুকের ডিস্টেন্স বেশি, তাহলে এটা অসম হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র বুঝলাম, ঠিক আছে? এখন আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ে ফেলছি আমার তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্রকে আমরা কীভাবে ভিজুয়ালাইজ করতে পারি সেটা বুঝলাম। যেমন এখানে যদি তুমি একটা প্লাস চার্জ রাখো, সেটা +1 চার্জ রাখো, তাহলে সেটা এই পথে পরিভ্রমণ করে যাবে। কারণ কি? কারণ এই দুইটা চার্জের কম্বিনেশনে যে একটা নিট তড়িৎ ক্ষেত্র আমরা পাই, সেইটার ফলে এই কাহিনীটা ঘটে। বুঝতে পারছি? তো আমরা তড়িৎ বলরেখা টেখা দেখলাম, আর তড়িৎ প্রাবল্যের দুইটা কেস দেখলাম, ওই কেস থেকে রেগুলার ম্যাথ আসে তাই ওর দুইটা দেখা দিলাম। তো আমার ক্লাস আজকে এখানেই শেষ। গুড বাই। ক্লাসটা কইরো আর হোমওয়ার্কটা কইরো, হোমওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার কনসেপ্ট বোঝার জন্য, ঠিক আছে?